ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কর্মীটলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। কিছুক্ষণের মধ্যে সেটি বিধ্বস্ত হয়ে পড়ে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় প্রতিষ্ঠানটিতে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। নিউজ রিপোর্ট। প্রশ্ন তুলেছেন, খোলামেলা জায়গা বাদ দিয়ে রাজধানী ঢাকার মতো একটি জনবহুল এলাকায় কেন এমন ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান উড়ানো হলো? কলেজের বিমান দুর্ঘটনায় অনেক মানুষ আহত এবং নিহতের অবস্থায় আছে, জলিপুর অবস্থায় আছে। দেখেন, আপনারা দেখেন কি পরিস্থিতি। আল্লাহ দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কি পরিমাণ উৎসুক মানুষ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা এই সড়কটিতে অবস্থান করছেন এবং সেনাবাহিনী, বিজিবি, ভলান্টিয়ার সহ স্কাউটে যারা আছেন তারা সবাই মিলেও কিন্তু আসলে এই যে উৎসুক জনতার যে চাপ, সেই চাপ কিন্তু আসলে সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু বিজিবির যারা সদস্যরা রয়েছেন তারা ঘটনাস্থলে আসলেন এবং ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং বেশ কিছু অ্যাম্বুলেন্স, প্রায় 15 থেকে 20টির মতো অ্যাম্বুলেন্স কিন্তু ইতিমধ্যে আমরা বের হয়ে যেতে দেখেছি, যে শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু তারা ঢাকার যে অদূরেই যে মেডিকেলগুলো আছে, হসপিটালগুলো আছে, সেগুলোর দিকে রওনা দিয়েছেন এবং বারবার কিন্তু ঘোষণা করা হচ্ছে যে যারা রক্ত দিতে চান, বিপুল পরিমাণে রক্ত লাগছে, তো সে যারা রক্ত দিতে চান তারা কিন্তু মেডিকেলগুলোতে যোগাযোগ করুন এবং রক্ত দিয়ে কিন্তু জীবন বাঁচানোর যে আহ্বান সেটি কিন্তু এখানকার যারা আছেন সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা সেটি ঘোষণা করে চলেছেন বারবার। ইতিমধ্যে দর্শক দেখছেন যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তারাও কিন্তু আসলে এসে পৌঁছেছেন এবং ভিতরে এখন পর্যন্ত কিন্তু যে সাংবাদিকদেরকে কিন্তু এখন পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন পর্যন্ত কিন্তু সাংবাদিকেরা বাইরে রয়েছেন এবং এই যে মাইলস্টোন যে কলেজটি, এই কলেজটির ভিতরেই কিন্তু তাদের যে স্কুল শাখা এবং ভিতরেই কিন্তু তাদের যে ছাত্রাবাস সেটিও কিন্তু ছিল বলে আমরা জানতে পেরেছি। এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকজন অভিভাবককে আমরা দেখেছি যে হাহাকার, হৃদয় বিদারক যে চিৎকার সেটি করেছেন এবং তাদের যে সন্তান, তাদের সন্তানের খোঁজে এসেছেন। তাদেরকেও কিন্তু এখানকার ভলান্টিয়ার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলে পাঠানো হয়েছে যে মেডিকেলগুলোতে যাতে যোগাযোগ করা হয়, কারণ কেননা ভিতরে যে হত যারা ছিল তাদেরকে কিন্তু আসলে
ইতিমধ্যেই কিন্তু মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ সমাপ্ত বলে ঘোষণা করেনি সেনাবাহিনী। উদ্ধার কাজ কিন্তু চলছে এবং ভিতরেকার কী অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারছি না এবং কী পরিমাণ হতাহত হয়েছে সেটিও কিন্তু আমরা জানতে পারছি না। দর্শক, এখন পর্যন্ত এই যে মাইলস্টোন কলেজ, যেটি উত্তরার দিয়াবাড়ির ঠিক যে মেট্রো রেলের পাশেই অবস্থিত এবং এই কলেজেই কিন্তু বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান, সেই বিমানটির যে দুর্ঘটনা সেটি কিন্তু ঘটে এবং এই মুহূর্তে কিন্তু আবারও যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স প্রবেশ করানো হচ্ছে ভেতরে এবং এই অ্যাম্বুলেন্সগুলোতে করেই কিন্তু শিক্ষার্থীদেরকে বের করে আনা হচ্ছে। যারা হতাহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে কিন্তু বের করে আনা হচ্ছে এই সকল অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু আমরা এখন পর্যন্ত ভিতরে যেতে দেখেছি এবং সেগুলো কিন্তু এখন পর্যন্ত বের হয়ে আসেনি। এর আগে কিন্তু 15 থেকে 20টি অ্যাম্বুলেন্স প্রায় এখান থেকে বের হয়ে গেছে। এখন বিপুল পরিমাণে যে সেনা সদস্য তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, আছে নৌবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, পাশাপাশি বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ। দর্শক, বিমান বাহিনী, নৌবাহিনীর যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে ইতিমধ্যে এই ঘটনাস্থলটি পরিদর্শনের জন্য এসেছেন এবং এই যে ঘটনাস্থল এবং আশপাশের যে উৎসুক মানুষ সেটিও যদি একটু দেখিয়ে রাখি যে দর্শক, যেমনটি দেখছেন যে একজন আহতকে কিন্তু সহপাঠীরা ধরে কিন্তু বের করে নিয়ে তাকে যে চিকিৎসা, সেই চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে এখান থেকে নিয়ে গেলেন। এবং দর্শক, এই যে দিয়াবাড়ি এলাকার এখন সর্বশেষ অবস্থা, যে যাদের শিক্ষার্থীরা এখানে আসলে পড়াশোনা করতেন তারাই কিন্তু সর্বোচ্চ উৎকণ্ঠায় নেই, উৎকণ্ঠায় আছে এখানকার সাধারণ মানুষগুলো। আশেপাশে যত দোকানপাট ছিল সব দোকানপাটে কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং সেই সকল যে মানুষ তারা কিন্তু এই এলাকাটিতে ভিড় জমিয়েছেন সর্বশেষ পরিস্থিতি জানার লক্ষ্যে। এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাবের পক্ষ থেকে এখানে কিন্তু কাউকে এখন পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরকার কী অবস্থা সেটিও কিন্তু আমরা জানতে পারছি না এবং বেশ কিছু যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু হতাহত যে শিক্ষার্থী তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে। রাজধানী ঢাকার বিশেষ করে উত্তরার যেসব হসপিটালগুলো আছে সেই সকল হসপিটালগুলোতে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি ভিত্তিতে কিন্তু বিপুল পরিমাণে যে রক্ত, সেই রক্তের প্রয়োজন, যেটি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগেও কিন্তু ঘোষণা করা হয়েছে, এমনটি কিন্তু জানানো হচ্ছে এবং সেই যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে কিন্তু উত্তরা বিভিন্ন হাসপাতালে গিয়ে রক্ত দেওয়ার ব্যাপারে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের যে প্রধান ক্যাম্পাস, যে স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসেই কিন্তু আজকে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যে বিমান, সেই বিমানটি কিন্তু বিধ্বস্ত হয়, যার ফলেই কিন্তু এখানকার যে শিক্ষার্থীরা ছিলেন তাদের মধ্যে একটা হতাহতের সংখ্যা, একটা হতাহতের ঘটনা ঘটে যায় এবং সেই যে হতাহত এবং উদ্ধার কাজ সেটি কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পক্ষ থেকে আসলে তদারকি করা হচ্ছে এবং পুরো এলাকাটি কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি র্যাব, পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে তাদের যে টহল এবং সাধারণ মানুষকে যে নিয়ন্ত্রণের চেষ্টা সেটা কিন্তু চলমান রয়েছে এবং দর্শক, আবারও কিন্তু সেই যে অ্যাম্বুলেন্সে করেই কিন্তু আবারও শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, দেখছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু বের হয়ে যাচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে এবং ভিতরে কী পরিমাণ হতাহত হয়েছে সেটি এখন পর্যন্ত আমরা না জানলেও যে
অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সগুলোতে করে কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং উত্তরার যে মেডিকেলগুলো আছে, যে হাসপাতালগুলো আছে, সেগুলোতেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার ঘোষণা করা হচ্ছে যে রক্তের প্রয়োজন এবং বিপুল পরিমাণে যে রক্ত, সেই রক্ত লাগবে এবং রক্ত দিতে যারা ইচ্ছুক তারা যেন উত্তরার নিকটস্থ যে সকল হাসপাতাল আছে সেই সকল হাসপাতালে গিয়ে যোগাযোগ করে এবং দ্রুত যেন রক্ত দিয়ে জীবন বাঁচায়। এই দর্শক, এই যে দিয়াবাড়ির যে মাইলস্টোন কলেজ, এই মাইলস্টোন কলেজেই কিন্তু আজকে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এমনটি যেমনটি আমরা দেখছি যে এখানকার যারা আছেন যে উৎসুক মানুষ, তাদেরকে নিয়ন্ত্রণে নিতেও কিন্তু সেনাবাহিনীদেরকে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। ভাই, উদ্ধার কি শেষ? উদ্ধার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেটি কিন্তু এখনো সমাপ্ত ঘোষণা করা হয়নি। ভিতরে কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা রয়েছিলেন তারা কয়েকজন বেরিয়ে এসেছেন এবং আবার কিন্তু নতুন করে সেনা সদস্য ভিতর প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঠিক মাইলস্টোন কলেজের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এই এলাকার সর্বশেষ পরিস্থিতি। পজিটিভ যাই হোক, আছেন কেউ? যা বিরুদ্ধ তাই লাগবে, এখন তো বলা যেতেছে আছেন কেউ? যা আছে কেউ আছে, দিতে পারবেন? এই বিমানটি একটি স্কুলের উপরে গিয়ে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরেই কিন্তু যে দৃশ্যগুলো সেটি কিন্তু সবাই দেখছেন। বলা যায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা যত রোগী এসেছে বিভিন্ন বয়সের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্কুলের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী। এই ছোট ছোট শিক্ষার্থীদের শরীরের বিভিন্ন অংশ কিন্তু আগুনে পুরো অংশ নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। অনেকের পরিবার আসলে জানেন না তার সন্তান কোথায় আছে, সেই হিসাবে তারাও কিন্তু এখনো সন্তানের খোঁজ অনেকে পায়নি। আমরা দেখেছি সরকারের তরফ থেকে একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে, যেখানে নিখোঁজ যে পরিবার তারা যেন যোগাযোগ করে। সব মিলে আসলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখনো সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু আমরা এখনো কমতে দেখছি না। কারণ এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনো প্রতিনিয়ত আমরা দেখছি যে রোগীরা এখানে আসা শুরু করেছেন। আর মানুষের ভিড় যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এই এমার্জেন্সির সামনের যে সড়কটি, এই পুরো সড়ক জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় এখানে জমেছে। এখানে অনেক উৎসুক জনতাও যেমন রয়েছে, তেমন আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে অনেকে রক্ত দেওয়ার কার্যক্রম শুরু করেছেন অনেক আগে থেকেই। বিশেষ করে যে নেগেটিভ রক্তগুলো, সেগুলোর সংকটের কথা আমরা কিছুক্ষণ পরপরই দেখছি। আমাদের সর্বশেষ তথ্য মতে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। সেই উদ্ধার অভিযান থেকে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে আশেপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু তাদেরকে এই সরকারি যে বিশেষায়িত হাসপাতালগুলো আছে সেখানে আনা হচ্ছে। সরকারের তরফ থেকে তাদের যে উদ্যোগ, তাদের যে পরিকল্পনা, সেগুলো নিশ্চিত করা হয়েছে। এছাড়া যদি বলে রাখি যে রক্ত যারা দিচ্ছে স্বেচ্ছায়, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে রক্ত দিতে পারছেন। এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন
রক্তদানকারী সংস্থা আছে তারাও কিন্তু এখানে এসে ইতিমধ্যে আমরা দেখেছি তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন যেন কোনো রোগীর, কারণ এখানে যেহেতু কয়েকশো আহত রোগী আছে তাদের প্রত্যেকেরই আসলে রক্তের প্রয়োজন হয়ে থাকে এই সময়গুলোতে, কারো যেন রক্তের সংকটে পড়তে না হয় সে কারণে আগে থেকে চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নেগেটিভ রক্তগুলোর সংকট আমরা খুব বেশি হতে দেখেছি। সেই দুপুর 1টার পরে আসলে এই বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটে এরপর থেকে আসলে এই ধরনের পরিস্থিতি আমরা চারপাশে দেখছি যে সৃষ্টি হয়েছে। সব কিছু মিলে বলা যায় যে যারা আছেন এখানে উপস্থিত, যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যারা ডাক্তাররা আছেন তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ারও চেষ্টা করছেন যেন কারো চিকিৎসার কোনো কমতি না থাকে। আর আইন উপদেষ্টা যেটি বলেছেন, জাতির ইতিহাসে এটি একটি ঘটনা, চরম মর্মাহত একটি ঘটনা, যে ঘটনার সাক্ষী আমাদের হতে হয়েছে। কারণ যেখানে সবচেয়ে আহত বলেন, নিহত বলেন, সবচেয়ে বেশি সংখ্যাটি হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের, যে শিক্ষার্থীরা আসলে স্কুলের শেষ সময়ে এসে, আর অল্প কিছুক্ষণ পরে আসলে তাদের স্কুল ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু সেই স্কুল ছুটি হওয়ার আগে অনেকে আসলে জীবন থেকে একেবারেই ছুটি নিয়ে কিন্তু বলা যায় যে এই জীবনের মায়া ত্যাগ করে চলে গিয়েছে, যা আসলে প্রত্যেকের জন্য মেনে নেওয়া খুবই কষ্টকর একটি ব্যাপার। এই ধরনের ঘটনার সাক্ষী তাদের হতে হবে এটি কেউ জানতো না। আমরা দেখেছি অনেকের আহাজারি এখানে, তাদের সন্তানকে হারানোর পর অনেকে তাদের সন্তানের ঝলসে যাওয়া শরীর নিয়ে এখানে এসেছেন। অনেক সহপাঠীরা আমরা দেখেছি যে তাদের ছোট ছোট ভাই বোনদের, স্কুলে যে ছোট ছোট ভাই বোনরা ছিল তাদেরকে নিয়ে আসলে এখানে আসার চেষ্টা করেছেন যেন দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করা যায়। সব মিলে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে খুবই হৃদয় বিদারক একটি পরিস্থিতি সৃষ্টি করেছে। চারপাশে যে শোকের অবস্থা, সেই শোকের মাতম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলা যায় এখন পর্যন্ত কিছুক্ষণ পর পর আমরা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে দেখছি যে অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু আসছে। আর এই পর্যন্ত রোগীর কত সংখ্যা এখানে, এখনও বলা যায় 100 থেকে 100-রও বেশি রোগী কিন্তু এখানে এসেছে। যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, আর যাদেরকে এমার্জেন্সিতে রাখা উচিত তাদেরকে এমার্জেন্সিতে রাখা হচ্ছে। উত্তরার বেশ কয়েকটি হাসপাতালের খবর আপনারা জানছিলেন। কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তর আধুনিক হাসপাতাল, লুবনা হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালেও আহতদের ভিড়ের কথা আমরা জেনেছি, যদিও আমরা সেখানকার পরিস্থিতি আপনাদেরকে সরাসরি জানাইনি। তবে উত্তরার হাসপাতালগুলো থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বা যাদের আরও ভালো চিকিৎসার দরকার তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট সেখানে পাঠানো হয়েছে। আমরা দেখেছি যে বার্ন ইনস্টিটিউটে সরকারের একাধিক উপদেষ্টা পরিদর্শন করেছেন, তারা চিকিৎসার সর্বোচ্চ নিশ্চয়তা এবং যাতে সবচেয়ে ভালো চিকিৎসাটা করা হয় সেই নির্দেশনা দিয়ে গেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবং প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী যিনি ডক্টর সাইদুর রহমান, তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে প্রয়োজনে উন্নততর চিকিৎসার জন্য যারা আহত রয়েছেন তাদেরকে বিদেশেও নেওয়া যেতে পারে বা নেওয়া হবে, সরকার থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর দুঃখ শোক প্রকাশ করেছেন এবং এই ঘটনার কারণে আগামীকাল একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালিত হবে, যে কারণে সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একটু যদি এই হাসপাতাল এবং হাসপাতালের আশপাশের এলাকাটার চিত্র তুলে ধরি, যে উৎসুক জনতা তো আছেই, একই সাথে এই হাসপাতালে যারা কর্মরত রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, কিংবা আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিংবা স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজটিকে কত সহজ করা যায়। অর্থাৎ যারা আহত আসছেন কিংবা যাদের অবস্থা সংকটাপন্ন তাদেরকে প্রাথমিক চিকিৎসা পরবর্তী সময় বার্ন ইনস্টিটিউটে পৌঁছে দেওয়া, কিংবা কারো যদি রক্তের প্রয়োজন হয় সেটি সরবরাহের জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছেন। এবং আমরা একেবারে ভবনের উপর থেকেই যেটি দেখতে পাচ্ছি, বোর্ডে করে অনেক বড় বড় অক্ষরে লেখা হচ্ছে ফোন নাম্বার এবং প্রয়োজনীয় রক্তের গ্রুপ, যার মাধ্যমে এখানে থাকা অন্য লোকেরা এসে সেটি নিশ্চিত করার চেষ্টা করছে। শুধু যে তাই তা কিন্তু নয়, এখানে
স্বজনেরাও রয়েছেন যারা আসলে তার সন্তানের খোঁজে এসেছেন। তারা এখন পর্যন্ত ছবি দেখিয়ে দেখিয়ে আসলে সবাইকে জিজ্ঞাসা করার চেষ্টা করছেন যারা এতক্ষণ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তার সন্তানকে কেউ দেখেছেন কিনা, দেখে থাকলে কোথায় দেখেছেন, কিংবা পরবর্তী গন্তব্য কোথায় ছিল, এইখানেই আছেন কিনা, কিংবা এখান থেকে যদি নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এই কাজটি করে যাচ্ছেন। একই সাথে এখানে যারা চিকিৎসা দিয়েছেন তারা তাদের যেই অভিজ্ঞতা আমাদেরকে জানিয়েছেন, অশ্রুসিক্ত নয়নে অর্থাৎ কান্নায় ভেঙে পড়েছিলেন চিকিৎসক নিজেরাই। এবং তিনি বলেছেন যে যখন ঘটনা এবং ঘটনা পরবর্তী সময়ে একেবারেই ঘটনাস্থল লাগোয়া হাসপাতাল হওয়ায় এত শিক্ষার্থীকে এখানে নিয়ে আসা হয়েছে, তাদের যেই অবস্থা ছিল পুড়ে যাওয়ার সেটি দেখে তিনি আসলে সহ্য করতে পারেননি। এবং তিনি বলেছেন যে 35 থেকে 75 পর্যন্ত শতাংশ পর্যন্ত পুড়ে যাওয়ার রোগী তিনি পেয়েছেন, এবং যাদেরকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে তারাও যে সংকটাপন্ন সংকট থেকে কাটিয়ে উঠতে পারবে না সেই আশঙ্কা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। একই সাথে এখানে যারা সাধারণ মানুষ আছেন রক্ত দিতে এসেছেন তারাও কিন্তু একটি ক্ষোভ জানিয়েছেন যে জনবসতি এলাকার পাশে প্রশিক্ষণ বিমানের বিষয়টি নিয়ে জামাতের আমির এসেছিলেন এখানে আহতদেরকে দেখার জন্য, স্বজনদের পাশে থাকার জন্য, সহমর্মিতা জানানোর জন্য। তিনি কিন্তু যে চিকিৎসা শাস্ত্রের বিষয়টিকে তুলে ধরে তিনি আহ্বান জানিয়েছেন তার দলের নেতাকর্মীদেরকে তারা যাতে এই সময়ে বিপদগ্রস্তদের পাশে থাকে এবং সর্বোচ্চ সহায়তার হাতটুকু বাড়িয়ে দেন। একই সাথে কিন্তু বিএনপির পক্ষ থেকে রিজভী সাহেব এসেছিলেন, তিনিও কিন্তু আহতদেরকে দেখেছেন এবং তাদের স্বজনের সাথে কথা বলেছেন, জানিয়েছেন যে তিনি আসলে দলীয় পর্যায় থেকে যেই সাংগঠনিক কার্যক্রমগুলো ছিল কিংবা তাদের যেই সভা সমাবেশগুলো ছিল এগুলো নাকি তিনি যেটি জানিয়েছেন যে তাদের একেবারে নেতৃত্বস্থানীয় থেকে বাতিল করে শুধুমাত্র এই শিক্ষার্থী এবং তাদের স্বজনদের জন্য কাজ করে যাওয়ার যে প্রত্যয় সেটি তিনি ব্যক্ত করেছেন। ছাত্রদলের পক্ষ থেকেও আমরা নেতাকর্মীকে এখানে পরিদর্শনে আসতে দেখেছি। একই সাথে যারা স্বজন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন তারা কিন্তু বারবার করে আশপাশের হাসপাতালগুলোতে গিয়ে নিজের সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন। যেই মাইলস্টোন স্কুল সেই স্কুল কর্তৃপক্ষ থেকেও 4-5 জন করে একটু পরপর শিক্ষক আসছেন এবং তারাও সাহায্য চাচ্ছেন। আমাদের গণমাধ্যমের কাছেও তারা ছবি তুলে ধরেছেন। আইয়া থেকে শুরু করে নুসরাত বিভিন্ন শিক্ষার্থীর কথা তারা জানিয়েছেন যে কোন হাসপাতালে আছে সেটি একটু নিশ্চিত করলে তার পরিবারকে তারা জানাতে পারেন এবং তার সর্বশেষ তথ্যটুকু তারা জানাতে পারেন। এই যে পরিস্থিতি এটি আসলে সহজ করে যে ভাষায় বলে দেওয়া এটি খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে যে স্থানীয় সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু স্বেচ্ছাসেবকের কাজ করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কারণ উৎসুক জনতার একটি চাপ যেটি প্রধান সড়কে পড়ছে। একই সাথে যারা পরিবারের সদস্য তারা এসে ভিড় করছেন, তারা জানতে চাইছেন তার যে সন্তানের সর্বশেষ অবস্থানটুকু কি কিংবা কোথায় রাখা হয়েছে। এই যে এই পরিস্থিতির মাঝেও সারাদিন উদ্ধার কার্যক্রমে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন কিংবা যারা এই ঘটনা ঘটতে দেখেছেন তাদের কিন্তু আফটার যে শক অর্থাৎ ঘটনা ঘটার পরে যেই মানসিক অবস্থান এটি একটি ভয়ানক রূপ ধারণ করেছেন। একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি অজ্ঞান অবস্থায় কিংবা বমি করতে করতে অনেক শিক্ষার্থী আসছেন। তারা আসলে এই যেই যা দেখেছেন এটি মেনে নিতে তাদের কষ্ট হয়েছে। মাইলস্টোনের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে আমাদের কথা হয়েছে এবং সেই শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন যে যেই ক্লাসের শেষে তারা যেই বিকট আওয়াজ পায় প্রথমে তারা ভেবেছিলেন যে আগুন ধরেছে তাদের ভবনে এবং দৌড়ে নেমে তারা আসলে দেখেন যে তাদের শিক্ষার্থী সহ যেই একটি ক্লাসরুমের পাশের সিঁড়িঘর তারা যতটুকু আসলে বলতে পেরেছে যে সিঁড়িঘর এবং বিল্ডিং লাগোয়া একটি অংশে বিমানটি বিধ্বস্ত হয় এবং তখন কিছু শিক্ষার্থী বের হয়ে গেলেও ওই দিক দিয়েই বেশ কিছু শিক্ষার্থী বের হচ্ছিল, তাই হতাহতের একটা আশঙ্কা তারা করেছেন। উদ্ধার কার্যক্রম পরিচালনার সময়ে বেশ কিছু শিক্ষার্থী তারা যা দেখেছেন যেহেতু বয়সে খুবই কম, প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা, তারা আসলে খুবই আতঙ্কে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং তাদের
তাদের যেই অবস্থান এটিও কাটিয়ে ওঠার জন্য কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা সেরা কাজটুকু করে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে যারা এসেছেন, যাদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রেরণ করা সম্ভব, তাদেরকে প্রাথমিক চিকিৎসাটি দিয়ে তারা প্রেরণ করেছেন উন্নত চিকিৎসার জন্য, সেটি বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল। আর অন্যদিকে যাদেরকে আসলে রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় প্রেরণ সম্ভব, তাদের অভিভাবকের সাথে যোগাযোগ করে তাদেরকে প্রেরণ করা হয়েছেন। এবং আমরা আসলে পরিস্থিতি যেমনই হোক, আমরা জানতে চেয়েছিলাম এই উত্তরা আধুনিক হাসপাতালের মৃত্যুর সংখ্যা। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা 2 জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছেন। এর বাদে তাদের সর্বশেষ যেই আপডেটটুকু তারা আমাদেরকে জানাবেন বলেছেন। আমরা এখনও আছি সকাল থেকে, মানে ঘটনা যখন ঘটে দুপুরের সেই সময়ের সাথে আসলে মানুষের এই জায়গায় আসা যাওয়াটা অনেক বেশি, আনাগোনাটা বেড়ে গিয়েছে। এবং আমরা দেখতে পেরেছি অনেকে স্বেচ্ছায় এসে বলছেন যে যদি রক্ত লাগে তারা দিবেন। বিভিন্ন সংগঠন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক, তারাও কিন্তু বারবার যোগাযোগ করছেন এবং বলছেন যে কোনো হাসপাতাল থেকে শুরু করে কোনো রোগীর স্বজন যদি রক্তের প্রয়োজন হয় তারা হাজির আছেন। এবং স্বজনদের যে আকুল আবেদন, বারবার ছবি দেখিয়ে যে তার সন্তানের শেষ যেই অবস্থানটুকু সেটি যদি নিশ্চিত করা যায়, সে যেই অবস্থায় থাকুক তারা আসলে যোগাযোগ করতে চায়, তারা খুঁজে পেতে চায়। এবং চিকিৎসকদের পক্ষ থেকে এখানে যারা, যেহেতু তারা এই যে আধুনিক হাসপাতালে এখানে শিক্ষার্থীরাও রয়েছেন, মেডিকেল শিক্ষার্থী, তারা আসলে চেষ্টা করেছেন এই যে স্বজনদেরকে তাদেরকে সহযোগিতা করার এবং তথ্য দেওয়ার পাশাপাশি তাদেরও যে মানসিক অবস্থা সেটিকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। স্বজনের ভিড় বাড়ছে, ক্যামেরার চোখে দেখছেন, উৎসুক জনতাও আছে। রক্ত যিনি দিতে চান, স্বেচ্ছায় কাজ করতে চান, তিনিও আছেন। কিন্তু এই যেই ভিড়টি, এটি সামাল দিতে গিয়ে বেগ পোহাতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে, বেগ পোহাতে হচ্ছে স্কাউট সহ বিএনসিসি কিংবা স্বেচ্ছাসেবক সংগঠনের যারা এখানে স্বেচ্ছায় কাজ করছেন তাদেরকে। আজকের দিনটি যেহেতু এই পাশে বেশ কয়েকটি অফিসও রয়েছে, অফিসও ছুটি হয়েছে, মানুষের আনাগোনা, উৎসুক জনতা, সব মিলিয়ে হাসপাতালের সামনের পরিস্থিতিটা কীরকম হতে পারে এটি আসলে ক্যামেরার চোখে খুব সহজে কিন্তু বোঝা যাচ্ছে। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি আহ্বান জানানো হয়েছে যে যেই রোগী আসুক তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা সেবাটা নিশ্চিত করবেন। তবে যখন এই রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে তখন যাতে সকলে সহযোগিতা করেন এবং তখন যাতে যেই পাশে যে চিকিৎসক রয়েছেন, স্বজন রয়েছেন, সবাই যাতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আসলে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন। পরিস্থিতি এতটি ভয়াবহ, আসলে পরিবারের স্বজনরা যখন সেই ছবিটি নিয়ে কান্নায় ভেঙে পড়ে, এটি কোনোভাবে ভাষায় প্রকাশ করা যায় না। 10 বছরের আহিয়ার মা আসলে আমাদের কাছে তার ছবিটি দিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে তিনি মূলত নিশ্চিত হন তার সন্তানকে এই উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেই সুবাদেই তিনি আসলে ছুটে আসেন। কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ যখন আমাদের সাথে কথা হয়, অর্থাৎ একটু আগেই যখন সরাসরি সম্প্রচারে আমি ছিলাম, তখন পর্যন্ত তিনি তার সন্তানের সর্বশেষ অবস্থানটুকু জানতে পারেননি কিংবা জানা সম্ভব হয়নি। তবে একটি বিষয় আসলে জানিয়ে রাখতে চাই যে এই যেই সাধারণ মানুষ, উৎসুক জনতা কিংবা স্বজন সকলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে আসলে চেষ্টা করছেন যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা পরবর্তী সময়ের যেই অবস্থা এটিকে কাটিয়ে ওঠার এবং চিকিৎসকদের যেই আপ্রাণ চেষ্টা এটিও কিন্তু অব্যাহত রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আইএসপিআর এর পাঠানো তথ্য অনুযায়ী 19 জন মারা গেছেন এবং যিনি পাইলট ছিলেন এই প্রশিক্ষণ বিমানের তিনিও মারা গেছেন। আপনারা জানেন যে F7BJI এটা বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুপুর 1:06 উড্ডয়ন করে উত্তরার 10 মিনিট পর উত্তরার যে দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস সেখানে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। এরপর থেকেই আহত এবং নিহতের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। তবে দুর্ঘটনার পরপরই বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো যেভাবে উদ্ধার কাজে সহযোগিতা করেছে সেটা সত্যিকার অর্থেই অকল্পনীয় এবং সাধারণ মানুষও দারুণভাবে সহযোগিতা করেছে।
সেখানকার যে উদ্ধার কার্যক্রম মোটামুটিভাবে শেষ হয়েছে। অর্থাৎ এখানে বিজিবি ছিলেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তাদের সমস্ত যে যন্ত্রপাতি আছে, আধুনিক যন্ত্রপাতি কিংবা অভিজ্ঞতা আছে বা যে ধরনের প্রযুক্তি আছে, সমস্ত কিছু দিয়েই কিন্তু এই উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত 19 জন মারা গেছেন, বার্ন ইনস্টিটিউটে 50 জনের বেশি ভর্তি হয়েছেন, যাদের বড় একটা অংশই কিন্তু আশঙ্কাজনক। আপনারা জানেন যে এই ধরনের দুর্ঘটনায় পুড়ে যাওয়া রোগীর সংখ্যাই বেশি থাকে, কেননা আমরা দেখেছি যে বিমানটি দুর্ঘটনায় পতিত হওয়ার পরই কিন্তু আগুন ধরে যায় এবং সেই আগুনটা কিন্তু দীর্ঘক্ষণ জ্বলছিল। সুতরাং এখানে যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগেরই 40% থেকে শুরু করে 80% পর্যন্ত কিন্তু পুড়ে গেছে। এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান তিনি জানাচ্ছিলেন যে পুড়ে যাওয়া রোগীদের ঝুঁকিটা কিন্তু বেশি থাকে, সুতরাং এদের মধ্যে থেকেও আসলে পরবর্তীতে দু একজন হয়তো মারা যাবেন এরকম আশঙ্কাও করা হচ্ছে। যদিও আমরা প্রত্যাশা করি সবাই পুরোপুরি সুস্থ হয়ে উঠুন এবং অল্প সময়ে সুস্থ হয়ে উঠুন। আগামীকাল জাতীয় শোক দিবস পালন করা হবে একদিনের এবং প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশাবাদ বা আশ্বাস তিনি দিয়েছেন। বিমানের যে ধ্বংসাবশেষ সেগুলো সরানোর কাজ শুরু হয়েছে কিনা বা সবশেষ পরিস্থিতি কি সেখানকার? সরকারের কাছে শুনেছি যে উদ্ধার কাজ শেষ হয়েছে, তবে আমি কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে কয়েকজন আহতকে বের হতে দেখেছি অ্যাম্বুলেন্সে করে, এবং আরও একটি বিষয়, যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন তাদের অনেকেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া। যে ধ্বংসাবশেষ বা যেটি বিধ্বস্ত হয়েছে সেটি উদ্ধার এখনো আমরা জানতে পারি। আইসপিআরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 19 জন মারা গিয়েছে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় এবং 7 জনের মতো আহত। তবে এখানকার যে চিত্র, উত্তরা এবং উত্তরার আশেপাশের যে হসপিটালগুলি, এখানেও অনেক আহত রোগীরা রয়েছে। এখানেও এখন পর্যন্ত কিন্তু এখানে অনেক অভিভাবক আসছে। আমরা কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে উত্তরার বিভিন্ন হসপিটালে কাউকে না পেয়ে আসছে এবং তারা দিক বেদিক ছোটাছুটি করছে, সেই দৃশ্যও কিন্তু আমরা দেখেছি। এছাড়া যদি বলি যে উদ্ধার কাজ যদিও শেষ হয়েছে, কিন্তু এখনও ভিতরে কিন্তু সেনাবাহিনীর কয়েকটি টিম প্রবেশ করেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও ভিতরে রয়েছে এবং সেই সাথে যারা আরও উদ্ধারকারী যেই দল রয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিজিবি, র্যাব এবং পুলিশের যেই সদস্যরা, তারা কিন্তু এখনও তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছে। অপরদিকে যদি বাইরের চিত্র বলি, বাইরে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা কিন্তু এখনও এই স্থানে ভিড় করছে। এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে তারা কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে, তারপরেও কিন্তু তারা যারা ভলেন্টিয়ার পালন করে যাচ্ছে, অর্থাৎ মাইলস্টোন কলেজ থেকে শুরু করে উত্তরা 9 নম্বর সেক্টর এবং 11 নম্বর সেক্টর পর্যন্ত যেই রাস্তাটি কিন্তু তারা সম্পূর্ণভাবে তারা ক্লিয়ার করে দিচ্ছে, যাতে করে খুব সহজেই অ্যাম্বুলেন্স এবং আহত রোগীদের নিয়ে যাওয়া হয়। অপরদিকে কিন্তু আমরা আরও একটি বিষয় বলে রাখি, যে শিক্ষার্থীরা আহত হয়েছে তারা কিন্তু এখনও উত্তরার বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে এবং তারা যেভাবে পারছে, কেউ ব্যক্তিগতভাবে, কাউকে হচ্ছে স্বেচ্ছাসেবীরা তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে গিয়েছে। এবং আরও যদি আমি একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে যে রক্তের যদি প্রয়োজন হয়, জানেন যে কোনো বড় ধরনের দুর্ঘটনায় কিন্তু রক্তের একটি খুব বেশি প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, স্কুলের যে শিক্ষার্থীরা যারা ভলেন্টিয়ারির দায়িত্ব পালন করছে, তারা কিন্তু কাগজে লিখে রক্ত লাগবে এবং কোন কোন গ্রুপের রক্ত লাগবে সেটিও কিন্তু তারা মাইকিং করে বলে বলে ডোনার খুঁজে তারা আবার সেই হসপিটালে পৌঁছে দিচ্ছে। আজকে সবাই যেভাবে
প্রচেষ্টা সম্মিলিত যে উদ্যোগে আজকে সবাই যেভাবে এই বিপদের সময় ঝাঁপিয়ে পড়েছে এটি সত্যি প্রশংসনীয়। এবং আমি এমনও দেখেছি যে উত্তরা এবং উত্তরার আশেপাশের যেই স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে পৌঁছেছে। তারা সবাই তাদের নিজ তাগিদেই কিন্তু তারা এখানে এই দায়িত্ব পালন করছে। শুধু কিন্তু মাইলস্টোন কলেজের সামনেই তারা দায়িত্ব পালন করছে না, আশেপাশে যেই সকল সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু তারা যানজট যাতে না লাগে সেই দিকটাও কিন্তু তারা লক্ষ্য রাখছে। এছাড়া কিন্তু এই উত্তরা মাইলস্টোন কলেজে কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রবেশ করতে দেখছি। বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদেরও কিন্তু আমরা এখানে প্রবেশ করতে দেখছি। এখানে আসলে বলা যায় যে ভিতরের চিত্রটা আমি ঠিক বলতে পারছি না, তবে আমাদের সহকর্মীদের কাছ থেকে যতদূর শুনতে পেরেছি যে উদ্ধার এবং বিমানের যে ধ্বংসাবশেষ সেটি উদ্ধার কাজ কত দূর সেই বিষয়টি এখনও জানা যায়নি। বাইরের চিত্র আমি বললাম যে এখানে হাজার হাজার উৎসুক জনতা রয়েছে, এদেরকে সামাল দেওয়ার জন্য স্থানীয় এবং উত্তরার আশেপাশের যেই সকল স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ভলেন্টিয়ারি করছে। এছাড়াও কিন্তু র্যাব, পুলিশ, বিজিবি সদস্যরা এখানে রয়েছে, তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। এই ছিল মাইলস্টোন কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট জানাবো। আপনারা জানেন যে আমরা এই ঘটনায় একজন বিশেষজ্ঞের সাথে আলাপ করেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে বিমান বাহিনীতে যেসব প্রশিক্ষণ বিমান রয়েছে সেগুলো বেশ পুরনো হয়ে গেছে, সুতরাং যান্ত্রিক ত্রুটির ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটছে। আমরা যদি একটু অতীত অভিজ্ঞতা বা তথ্য উপাত্ত ঘেটে দেখি তাহলে গেল 10 বছরে 8টির মতো দুর্ঘটনার খবর আমরা জেনেছি এবং তার 5টি কিন্তু ছিল প্রশিক্ষণ বিমানের। সুতরাং এই দুর্ঘটনা কিভাবে আসলে শূন্যে নামিয়ে আনা যায় সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ পরবর্তীতে এটা নিয়ে কাজ করবে এবং আমরা নিশ্চয়ই আশা করব যে আগামীতে এই ধরনের দুর্ঘটনা যাতে আর একটিও বাংলাদেশে না ঘটে। এই দুর্ঘটনার পরপর এখন পর্যন্ত যেই সব ধরনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সরকার থেকে বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য আশার খবর বা আশাব্যঞ্জক। যে কারণে যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসারও মোটামুটিভাবে সবাই চেষ্টা করছেন সর্বোচ্চটুকু দিয়ে তাদের চিকিৎসার সেবাটা যাতে নিশ্চিত করা যায়। আপনারা জানেন যে উত্তরায় যে কয়েকটি হাসপাতালে আমরা যোগাযোগ করেছি বা সহকর্মীদের মাধ্যমে খবর জেনেছি সবগুলোই কিন্তু বেসরকারি হাসপাতাল এবং তারাও কিন্তু তাৎক্ষণিকভাবে রোগীদেরকে যতটুকু সহায়তা করা যায় বা সর্বোচ্চ সেবা যেভাবে দেওয়া যায় নিশ্চিত করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করেছেন। এছাড়া বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান কিন্তু তারাও সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নিয়েছে যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। সবার ছুটিও বাতিল করা হয়েছে এবং আপনারা জানেন যে সরকারের একাধিক উপদেষ্টারা সেখানে গিয়ে চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং সব ধরনের নির্দেশনা দিয়েছেন। আমরা আবারও একটি হাসপাতাল থেকে যুক্ত হব। এর আগে আপনি মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন, আমি জানি না আপনি সেখানেই আছেন কিনা, যদি সেখানে থেকে থাকেন সেখানকার সবশেষ খবর জানান। এবার মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে আমি কিছুক্ষণ আগে ছিলাম এবং এখন আমি আবার চলে এসেছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের যে রাস্তাটা সেই রাস্তাটিতে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি উৎসুক জনতার ভিড়ে পুরোটা আসলে এখন একদমই মানে আটকে আছে পুরো রাস্তাটা, এবং এ কারণে কিন্তু যারা অভিভাবক যারা খুঁজে পাচ্ছেন না তার সন্তানদের তাদের সেই খোঁজাটাও কিন্তু ব্যাহত হচ্ছে এবং বারবার বলার পরও যারা স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে যারা শিক্ষার্থী রয়েছে তারা বারবার বলার পরও কিন্তু কেউ শুনছেন না। এবং আরেকটি তথ্য আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এই উত্তর এলাকায় যতগুলো মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু যারা এখানে রক্ত সংগ্রহ করছিলেন, ডোনার সংগ্রহ করছিলেন, তারা বলেছেন এখানে আসলে আর ডোনার বা রক্তের প্রয়োজন নেই। যেখানে রক্তের প্রয়োজন অর্থাৎ ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউট সেখানে কিন্তু যেতে হবে এবং পজিটিভ যে রক্তের ডোনার সেগুলো কিন্তু ইতিমধ্যে পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ ব্লাড এখনও অনেক বেশি প্রয়োজন, সেটি তারা খুঁজছেন। তবে
তবে এই যে বিভিন্ন হসপিটালগুলোতে বলা হচ্ছে এবং সেখানে ডোনাররা গিয়ে ভিড় করছেন অথচ সেখানে ব্লাডের প্রয়োজন নেই, এই ধরনের মিস ইনফরমেশন বা ভুল তথ্য যেন না দেওয়া হয়, যেন না ছড়ানো হয়, সেটি কিন্তু গণমাধ্যম কর্মীর কাছে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক কর্মী রয়েছেন, তারা আমাদেরকে অনুরোধ করেছেন। এবং আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই ইকবাল, এখানে অনেকেই এসেছেন, আপনি জানেন যে এখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্লগার বা এরকম লাইভ করার মাধ্যমে অনেক মোবাইল নিয়ে কিন্তু অনেকে ভিড় করছেন, যে কারণে কিন্তু চিকিৎসা সেবা অর্থাৎ এই যে অ্যাম্বুলেন্সগুলো এখানে, এই যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু এখন 16 জন রুগী আছেন এবং তাদের জন্য ডোনাররা আসছেন, পরিবার পরিজন আসছেন এবং এখানে বেশ কয়েকজন আইসিইউতে আছেন এবং এখান থেকে অনেককে কিন্তু এখানে যেই আপনি জানেন যে এখান থেকে কিন্তু যেখানে দুর্ঘটনাস্থল সেখান থেকে এই জায়গাটা খুবই কাছে এবং এখানে যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে কিন্তু রেফার করা হচ্ছে ঢাকা মেডিকেলে যারা গুরুতর এবং বা জাতীয় বার্নে, তাদেরকে এখান থেকে যখন রেফার করা হচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে এই উৎসুক জনতার জন্য কিন্তু সেটি ব্যাহত হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে মোবাইল, তাদেরকে কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, আনসার সদস্যরা রয়েছে, তারা সবাই মিলে চেষ্টা করেও কিন্তু পারছেন না। অন্যদিকে কিন্তু যারা, আমি আপনাকে আরেকটি বিষয় বলবো যে এই যে বাঁধন রয়েছে, কোয়ান্টাম রয়েছে, যারা ডোনার রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে, সবার কিন্তু একটা প্রশ্ন এই ট্রমা মধ্য থেকে কিন্তু তারা একটি কথা বলছেন যে যেই শহরে এত সহমর্মিতা, এই যে সবাই একসাথে চলে এসেছেন শুধুমাত্র একজন শিক্ষার্থীর জীবনও যদি তারা বাঁচাতে পারেন, সেই শহরে এমন দুর্ঘটনা কেন, এই প্রশ্নটিও কিন্তু তারা করেছেন এবং সবার প্রত্যাশা যে অন্তত সব সন্তানেরা তাদের মায়ের কোলে বেঁচে ফিরুক। এখন আনসার সদস্যরাও এসেছেন কারণ শিক্ষার্থীরা পেরে উঠছিলেন না কিন্তু উৎসুক জনতার সাথে এবং কোনোভাবেই তাদেরকে পরাস্ত করা যাচ্ছে না এবং অনেকেই লাইভ করার জন্য চলে এসেছেন এবং কেউ সবাইকে কিন্তু তারা বারবার অনুরোধ করছেন, আনসার সদস্য যারা রয়েছেন তারাও বলছেন যে আসলে এটা বিবেচনা করতে, কারণ গণমাধ্যম কর্মীরা তো সেই নিউজটি দিচ্ছি, তবে তার মধ্য দিয়ে তারা যেটি করছে এটি কিন্তু আসলে পুরো প্রক্রিয়াটিতে বাধাগ্রস্ত হচ্ছে। কারণ আমি বারবার বলছি যে দুর্ঘটনাস্থল থেকে শুরু কিন্তু এই রাস্তাটি এবং সেখান থেকেই কিন্তু সব গাড়িগুলো আসছে এবং সেটা কিন্তু বেশ ব্যাহত হচ্ছে। সেটি বারবার করে কিন্তু বোঝানোর পরও উৎসুক জনতাকে বোঝানো যাচ্ছে না। যে কোনো ঘটনায় আমরা এমনটি কিন্তু দেখি এবং সেই বিষয়টি আপনি চারপাশ থেকে দেখছেন এবং কিছু ভুল তথ্য কিন্তু এর মাধ্যমে ছড়াচ্ছে এবং যারা ডোনার, যারা ব্লাড দিবেন, তারা কিন্তু সবাই একটা কাগজে তাদের ফোন নাম্বার নিয়ে ঘুরছেন। তারা আসলে সবাই রক্ত দিতে প্রস্তুত, সব ধরনের সাহায্য দিতে প্রস্তুত এবং আপনি দেখছেন আমার আশেপাশ থেকে সবাই বলছে নেগেটিভ ব্লাডের খুব প্রয়োজন এবং উত্তরাতে যারা আছেন তাদের এখানে দাঁড়িয়ে না থেকে তাদের কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউট যারা সত্যি স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তাদের কিন্তু ঢাকা মেডিকেলে যেতে বারবার বলা হচ্ছে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে বারবার বলা হচ্ছে। বার্ন ইনস্টিটিউটে দীর্ঘক্ষণ ধরে আছেন ঘটনার শুরু থেকেই, অর্থাৎ ঘটনার পরে তিনি সেখানে পৌঁছেছেন। আমাদেরকে বিভিন্ন সময় তিনি আপডেট জানাচ্ছিলেন। আবারও তার কাছে আমরা চলে যাব, সবশেষ অবস্থা জানাবেন আবারও। যেমনটা বলছিলাম, আসলে এখনো যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে ঠিক তেমনটি নয়। আমরা যে শুরু থেকে যে পরিস্থিতি দেখছিলাম, পরিস্থিতি আসলে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বলা যায় যে মর্মাহত যে চিত্রটি সেটি আমরা দেখছি। কিছুক্ষণ পর কিন্তু এখনো অ্যাম্বুলেন্স আসাগুলো অব্যাহত রয়েছে, কারণ যে অ্যাম্বুলেন্সগুলো আসছে আমরা কথা বলে দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া শেষ করে কিন্তু এখানে আসছেন। এখানে আসলে যাদের এমার্জেন্সি খুব বেশি ক্ষতি হয়েছে তাদেরকে মূলত ভর্তি রাখা হচ্ছে। এর বাইরে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকেও কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সব শেষ আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী 70 জনের বেশি কিন্তু এখনো এখানে আছেন। আর ঢাকা মেডিকেলেও কিন্তু বাকিদেরকে এখান থেকে পাঠাতে আমরা দেখছি। সব মিলে বলা যায় যে আশপাশের যে আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাই কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে যে ভিড় করেছে সেটি আপনি দেখতে পাচ্ছেন। কারণ এখানে অনেকে তাদের সন্তানকে এখনো খুঁজে পায়নি, এই ধরনের অনেকগুলো পরিবার আমরা দেখেছি। আবার অনেকে তাদের সন্তানের চিকিৎসা দেওয়ার জন্য এখানে আসছে। অ্যাম্বুলেন্সে করে যাদেরকে আনা হচ্ছে তারা যেমন আসছে, এছাড়াও নিজেরা পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা দেখেছি, অনেককে বাচ্চাদেরকে নিয়ে মা বাবা আত্মীয় স্বজন তারা কিন্তু এখানে আসার চেষ্টা করছে। দুপুরের পর থেকে বলা যায় যখন থেকে এখানে আহত রোগীরা আসা শুরু করেছে তখন থেকে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এছাড়া প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ওনারাও কিন্তু এখানে এসেছেন। সার্বিক পরিস্থিতির যে খোঁজ খবর সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করেছেন।
এখন পর্যন্ত সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সদস্যরা আছেন তারা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের যে মানুষের জট, সেই জটলাটা কমানোর অনেক চেষ্টা করে যাচ্ছেন, যেন এখান থেকে মানুষের জটলাটা একটু কমে, যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেগুলো যেন ঠিকভাবে এখানে প্রবেশ করতে পারে, সেই চেষ্টাটা তারা করে যাচ্ছেন। এছাড়া আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা এখানে তাদের রক্ত দেওয়ার ব্যাপারে যে সহযোগিতা সেটি করার চেষ্টা করছেন। আগামীকাল থেকে অনেক রক্তের প্রয়োজন হতে পারে, এই ধরনের একটি সংখ্যা রয়েছে। সে কারণে মূলত এখন থেকে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তাদের রক্তগুলো নেওয়ার চেষ্টা করছেন। বলা যায় 19 জন সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 19 জন নিহতের যে তথ্যটা আমরা পেয়েছিলাম সেটি এখনো রয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাত 8টায় একটা আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ে আসলে সার্বিক চিত্রগুলো তুলে ধরা হবে, এখন পর্যন্ত কেমন হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া যদি উপদেষ্টাদের কথা বলে রাখি, তারা যেটি বলেছেন যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে, কারো যেন চিকিৎসার কোনো ধরনের কমতি না থাকে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। মূলত এই ধরনের ঘটনার জন্য কেউ কখনো প্রস্তুত ছিল না। বাংলাদেশের ইতিহাসে এই এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি, যা পুরো বাঙালি জাতিকে বলা যায় কাঁদিয়েছে আজকের এমন ঘটনা। কারণ আমরা দেখেছি এখানে আসার পর থেকে একে একে যে অ্যাম্বুলেন্সগুলো আসছে সেখানে তাদের স্বজনরা যেমন রয়েছে, ছোট বোন, ক্লাসের ছোট সহপাঠী, এদেরকে নিয়েও কিন্তু অনেকে এসেছেন। বিশেষ করে এই বিমানটি যেখানে পতিত হয়েছিল সেখানে ক্লাস 1 থেকে ক্লাস 5 এই ক্লাসগুলোর ক্লাস কিন্তু চলমান ছিল, যে কারণে অনেক শিক্ষার্থী কিন্তু সেখানে এই ঘটনায় আহত হয়েছে। যেটি আমরা শুরু থেকে বলছিলাম যে এখানে যে রোগীরা আসছে বিভিন্ন বয়সী, তাদের মধ্যে সবচেয়ে বেশি যে সংখ্যা সেটি হচ্ছে শিশুদের সংখ্যা। কারণ এখানে 10 থেকে 15, 16, 17 বছরের অনেক রোগী এখানে আমরা আসতে দেখেছি। এর চেয়ে ছোট অনেক রোগী এসেছে। অনেকে আসলে শরীরের পুরো অংশ ঝলসে গিয়েছে, আবার অনেকের প্রাথমিক হাত পা মুখে ঝলসেছে, কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে এসেছে, আবার কেউ পুরো ঝলসা অবস্থায় কোনো মতো শরীরে একটি কাপড় পেঁচিয়ে কিন্তু এখানে আসতে হয়েছে। যে পরিস্থিতি আসলে এখানে তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যত বেলা গড়াচ্ছে তত এখানে মানুষের আত্মীয় স্বজনের প্রত্যেকের ভিড় কিন্তু এখানে আমরা বাড়তে দেখছি। অনেকে কিন্তু হাতে প্লেকার্ড নিয়ে যে রক্ত প্রয়োজন, সেই রক্তগুলোর না এ নেগেটিভ রক্ত যাদের প্রয়োজন সেগুলোও কিন্তু এখানে আমরা দেখছি যে তারা এখানে বারবার মাইকিং করছে। আর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে জানান দিচ্ছে যে কি ধরনের একটি মর্মান্তিক অবস্থা এখানে তৈরি হয়েছে। দুর্ঘটনাস্থলে যেমন উদ্ধার কাজ চালানো হচ্ছে, সেই উদ্ধার করা ছোট ছোট শিশুদের নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন হাসপাতালে মূলত তাদেরকে শুরুর অবস্থায় নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে তাদেরকে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ সরকারি যে বিশেষায়িত হাসপাতালগুলো আছে অগ্নিদগ্ধদের জন্য, তাদেরকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে এসেছেন, যারা আহতরা আছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য এখানে এসেছেন, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা থেকে শুরু করে বেশ কয়েকজন উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন। তারা ভেতরে যে মর্মান্তিক পরিস্থিতি সেগুলোর কথা জানানোর চেষ্টা করেছেন। আর এই সব অবস্থা দেখে আগামীকালকে কিন্তু জাতীয় শোক পালনের যে ঘোষণা সেটিও কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পতাকা অর্ধনিমিত রাখারও ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে। এই যে জরুরি বিভাগ যেটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জরুরি বিভাগে কিন্তু কিছুক্ষণ পরপর স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেক স্বজন এখনো তার সেই ছোট্ট বাচ্চাটির কি খবর, কিভাবে আছে সেটি কিন্তু জানতো না। কারণ তারা যখন ক্লাস করছিল এই ঘটনার পরপর উপস্থিত যারা উদ্ধারকর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়েছেন। সেই অবস্থায় কিন্তু এখনো তারা অনেক আত্মীয় স্বজন, অনেক মা বাবা তাদের বাচ্চার খবর কিন্তু এখনো পায়নি। সেই হিসাবে সরকারের তরফ থেকে বেশ কিছু হেল্পলাইন করা হয়েছে, যেন যারা এখনো নিখোঁজ রয়েছে তাদের খবর যেন দেওয়া হয়। আর সরকারের তরফ থেকে এটিও জানানো হয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা বিমান দুর্ঘটনার মতো ঘটনা আসলে অনেকবার দেখেছি, বাংলাদেশে অনেকবার এই ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি কখনোই বাংলাদেশে এর আগে বাংলাদেশের ইতিহাসে তৈরি হয়নি। কারণ এর আগে যে বিমানগুলো আসলে এই ধরনের দুর্ঘটনায় পতিত হতো, বিশেষ করে প্রশিক্ষণ বিমানগুলো যখন এই ধরনের দুর্ঘটনায় পড়তো, সেখানে আমরা দেখেছিলাম যে এমন কোনো জায়গায় সেগুলো পড়তো যেখানে 2-1 জন অথবা যারা ওই বিমানের পাইলট ছিলেন হয়তো বা তারা নিহত হয়েছেন, অনেক সময় তারা নিহত হয়নি। কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে এটা আসলে পুরো বাঙালির হৃদয়ে একটি দাগ কেটে গেছে, কারণ এই ধরনের ঘটনার জন্য কেউ কখনো প্রস্তুত ছিল না। যে কোমলমতি শিক্ষার্থীরা অল্প কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তাদের স্কুল ছুটি হবে, সেই শেষ মুহূর্তে এসে আসলে স্কুলটা ছুটি হওয়ার আগে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আসলে কেউ স্বাভাবিকভাবেই নিতে পারছে না। আর এই পুরো দুর্ঘটনার বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আর সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে আমাদেরকে যে কি কারণে আসলে এমন দুর্ঘটনা ঘটেছে, এই বিষয়ে আসলে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আর আমি যদি এখন সর্বশেষ পরিস্থিতি আপনাকে বলে রাখি যে জরুরি বিভাগের যে অবস্থা আপনি দেখছেন সেটি কিন্তু সেই শুরু থেকে আমরা দেখে আসছিলাম যে কিছুক্ষণ পরপর অ্যাম্বুলেন্সের যে গতি সেটি এখন বর্তমানে কিছুটা কমেছে, তবে দুপুরের পর থেকে কিন্তু অনবরত এখানে আমরা দেখছিলাম যে একটার পর একটা অ্যাম্বুলেন্স, একটার পেছনে একটা অ্যাম্বুলেন্স কিন্তু এখানে লাইন ধরেছিল। এখন সেটি অনেকটা কমলেও কিন্তু কিছুক্ষণ পরপর কিছু কিছু অ্যাম্বুলেন্স আসছে, যে রোগীগুলো প্রাথমিক চিকিৎসা অন্যান্য হাসপাতালে নিয়েছে তারা তাদের উন্নত চিকিৎসার জন্য মূলত এখানে আসছে। আর সরকারের তরফ থেকে জানানো হয়েছে এখানে যেমন সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে, এর বাইরে যদি কারো দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থাও কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে। চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে তেমন নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে। আর যারা ডাক্তাররা আছেন তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন যেন কোনো রোগীর কোনো ধরনের চিকিৎসার কোনো ঘাটতি না থাকে। বিশেষ করে ডাক্তাররা যে বিষয়টি সবাইকে অনুরোধ করছেন যে আহত যে রোগীগুলো আসছে তাদের আশেপাশে তাদের সংস্পর্শে যেন সাধারণত কেউ না আসে, কারণ ইনফেকশনের ঝুঁকি তাদের সবচেয়ে বেশি থাকে, তখন তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। সে কারণে ইনফেকশন না ছড়ানোর জন্য এসব আহত রোগী থেকে অনেক দূরে থাকতে বলা হচ্ছে। হাসপাতালের প্রায় প্রতিটি গেটের মুখে যে মানুষের ভিড়গুলো ছিল সেগুলো কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইরের দিকে দিয়ে দিয়েছে, গাড়িগুলো আসতে যেন কোনো ঝামেলা না হয়। যে অ্যাম্বুলেন্সগুলো আসছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে যে মর্মান্তিক পরিস্থিতি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ যে অভিভাবকরা তার ছোট্ট শিশুটিকে সকালে স্কুলে পাঠিয়েছিল, বিকেলবেলা বাসায় ফিরে আসতে দুপুরের খাবারও কিন্তু আসলে অনেকের খাওয়া হয়নি, সেই মুহূর্তে এসে এই ধরনের আসলে যা কেউ কল্পনাও করেনি এই ধরনের একটি দুর্ঘটনার শিকার হয়েছে। এখন আসলে সবাই চেষ্টা করছে যে ঘটনা ঘটেছে সেটিকে যত কম ক্ষয়ক্ষতির মধ্যে রাখা যায়, যে আহতরা আছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যেন আবার তাদের মায়ের কোলে বাবার কোলে ফিরিয়ে দিতে পারে, সেই চেষ্টাটি আসলে এখন করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায় থেকে যারা আসছেন তারাও 60 থেকে 70 জনের মতো রুগী আসছে। হ্যাঁ, এক্স্যাক্ট নাম্বারটা আসলে আমরা এখনো বলতে পারছি না, আমাদের রেজিস্টার খাতা দেখলে বোঝা যাবে। এবং এর মধ্যে আসলে 2 জন স্পট ডেট অবস্থায় আসছে, এবং আমরা এই পর্যন্ত আমরা 45 জনের মতো পেশেন্টকে আমরা রেফার করেছি উন্নত চিকিৎসার জন্য। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদের প্রত্যেকেরই 60 থেকে 70% বার্ন হয়ে গিয়েছে। আমরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে স্থানান্তর করেছি। আর যারা এসেছেন, যাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়েছেন, তাদের অবস্থা কি, কিংবা আগামীতে আসলে তাদের, আমরা দেখেছি যে 5টার পর থেকে এমন রোগী আসছেন যারা আসলে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে ছিলেন কিংবা দেখে তারা নানাভাবে অসুস্থ। জি জি, আপনারা তো সংখ্যাটা শুনেই বুঝছেন যে অন্যান্য যে পেশেন্টগুলো তাদের অবস্থা কিন্তু আসলে কারোর প্যানিক অ্যাটাক হয়েছে, কেউ দেখে আসলে অনেকে শকে চলে গিয়েছেন। সেই ধরনের পেশেন্টগুলো আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছি, এবং তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেব অধ্যাপক ডাক্তার ফরাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে এখানে চিকিৎসাটা চলছে। যারা মৃতের কথা বললেন, দুজনের কথা বললেন, যে মৃত অবস্থায় এসেছে, তাদের আসলে
তাদের পরিচয়টা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি, কারণ তারা পুরোপুরি আগুনে পুড়ে গিয়েছেন। আমরা ইতিমধ্যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, তারা আসে জিনিসটা নিশ্চিত করলে তারা বলতে পারবে। আমি ডাক্তার আকিবুল ইসলাম আকাশ, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজ। দর্শক, আমরা একজন চিকিৎসকের কথা শুনছিলাম, তিনি তার অভিজ্ঞতা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত যারা আহত এসেছেন কী ধরনের রোগী কিভাবে চিকিৎসা করা হয়েছে। তবে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে জানিয়েছি যে তাৎক্ষণিকভাবে উত্তরার বেশ কয়েকটি হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, এরপরে কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবনা হাসপাতাল এবং মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কিন্তু সবশেষ খবর চিকিৎসার আপনাদেরকে জানিয়েছি। এর বাইরে ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট থেকেও আমরা আহতদের চিকিৎসার খোঁজ খবর জানিয়েছি। এখন পর্যন্ত আইএসপিআর এর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় 19 জন নিহত হয়েছেন এবং এটার যিনি ক্যাপ্টেন ছিলেন তৌকির, তিনিও নিহত হয়েছেন এবং এই ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। একই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও গভীরভাবে শোক জানিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও আমরা দেখেছি যে তারা তাৎক্ষণিকভাবে তাদের সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য তাদের যে দলীয় নেতাকর্মী বা তাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সাধারণ মানুষও আমরা দেখেছি যে এই দুর্যোগে সবাই হাতে হাত মিলিয়ে যে যার জায়গা থেকে সহায়তা করার চেষ্টা করেছেন। এবারও উত্তর আধুনিক হাসপাতাল থেকে আমাদের সহকর্মী ইকবাল কিছুক্ষণ আগেই কিন্তু এই হাসপাতালের সহকারী পরিচালকের মুখেই শুনছিলেন যে কি পরিস্থিতি এখানে ঘটনা পরবর্তী সময়ে তারা দেখেছেন এবং চিকিৎসা দেয়া এবং চিকিৎসা যাদেরকে দিয়েছেন, যাদেরকে রেফার করেছেন, তাদের যেই অবস্থা সেটি একটু করে তাদের কাছে জানতে চাইবো। আরেকটি প্রশ্ন যেটি একটু আগে জিজ্ঞাসা করা হয়নি, রক্তের বিষয়টি, কারণ এই হাসপাতালের সামনেই কিছুক্ষণ আগে আমরা যে দৃশ্যটি দেখাচ্ছিলাম, বোর্ডে লিখে রক্ত সংগ্রহ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ওই পাশটাতে, যাতে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসায় কোনো ধরনের কমতি না থাকে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা একটা উদ্যোগ নিতে দেখেছিলাম, একটু ছোট্ট করে সেই উদ্যোগটা একটু জানবো। যে রক্তের যে সংকটের কথা আমরা এসেই শুনছিলাম দুপুর নাগাদ, সেটি আসলে কতটুকু আপনাদের সউদ্যোগে কাটিয়ে ওঠা গেল কিংবা অন্যান্য সংগঠনগুলো আসলে কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে? এই হাসপাতালে আসলে মূলত আমাদের কোনো ব্লাডের সংকট হয়নি, কারণ এই হাসপাতালে পেশাজীবী যে সংগঠনগুলো আছে এবং এখানে সন্ধানী বা মেডিসিন ক্লাবের মতো যে সংগঠনগুলো আমাদের এখানে কার্যক্রম পরিচালনা করে, তাদের মাধ্যমে আমরা আমাদের পুরোপুরি রক্ত ম্যানেজ করতে সক্ষম হয়েছি। আর বাইরে আমরা দেখছি যে অনেক শিক্ষার্থীরা আসলে বোর্ডে লিখে পরিবারের স্বজনরা এখনো এসে আসলে পরিবারকে খুঁজছে, তার সন্তানকে খুঁজছে, সেইভাবে এবার আপনারা সেই কাজটি আসলে কিভাবে করছেন? আমাদের এখানে আসলে যারা ভর্তি হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাদের ব্যাপারগুলোতে আমরা বলি নাই, কারণ আমরা জানি তাদেরকে আগে প্রথমে আমরা পাঠিয়েছি আমাদের নিজেদের স্ব উদ্যোগে। আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমাদের এই রুগীগুলোকে পাঠানো হয়েছে, কিন্তু যারা এখানে ভর্তি আছে তারা আমরা স্ব উদ্যোগে তাদের বাবা মা বা আত্মীয় পরিজনকে আমাদের নিজেদের থেকে আমরা তাদেরকে জানানোর চেষ্টা করছি। তারা ইতিমধ্যেই এটা সম্বন্ধে এখন জেনে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেটি শুনছিলেন যে ধাপে ধাপে তারা আসলে রক্ত থেকে শুরু করে যে ধরনের সীমাবদ্ধতা দেখা দিয়েছিল সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে এবং এই যে হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন কর্তব্যরত, তারা তো বটেই, যারা আসলে এখানে পড়াশোনা করেন তারাও কিন্তু নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে এখন পর্যন্ত চেষ্টাটুকু করে যাচ্ছে। হাসপাতালের বাইরের যেই সাধারণের ভিড়টুকু দেখছেন, উৎসুক জনতার ভিড়টুকু দেখছেন, সেটি সহও কিন্তু তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছেন। যারা এখানে সাধারণ রোগী রয়েছেন, অর্থাৎ ঘটনার বাইরে যারা এখানে চিকিৎসা নিচ্ছেন, তারা যেমন এখানে থাকতে পারছেন, একই সাথে অন্যান্য যেই রোগীরা রয়েছেন গুরুতর আহত অবস্থায় আসছেন কোনো একটি অন্য ঘটনায়, তাদেরকে কিন্তু সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিতের চেষ্টাটুকু তারা করে যাচ্ছে। আমরা পুনরায় আমাদের যারা দর্শক নতুন করে এই মুহূর্তে যুক্ত হয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব উত্তরার এই যে আধুনিক হাসপাতালের
একটি ফ্লোরে আমরা রয়েছে, এখান থেকে সামনের যে দৃশ্য সেটি কিরকম রয়েছে এবং একই সাথে যারা স্বজন রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত হাসপাতালগুলোতে যাচ্ছেন এবং তার সন্তানের খোঁজটুকু করার চেষ্টা করছেন। আমরা দেখতে পেরেছি একটু আগেও এই যে উত্তরার আধুনিক হাসপাতালের সামনে স্বজনদের ভিড় রয়েছে, তারা ছবি সহ চেষ্টা করছে সবাইকে দেখিয়ে তার সন্তানের সর্বশেষ অবস্থাটুকু জানার। এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আশপাশে যে বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার সদস্যরাও আসলে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এবং এই যে চলার পথটুকু এটি সহজ রাখার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের বেগ পেতে না হয় এখানে রোগী কিংবা রোগীর স্বজনদের আসা যাওয়ার ক্ষেত্রে। একই সাথে রক্তের যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, এখানে আমরা দেখতে পেরেছি বোর্ডে রক্তের গ্রুপ লিখে একজন প্রতিনিধির মাধ্যমে অন্য হাসপাতালে যোগাযোগ করে যারা রক্ত দিতে চান তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাসে করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বলা চলে যে এটি আসলে গণমানুষের একটি ঐক্যবদ্ধ প্রয়াস হয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন সামাজিক কিংবা রাজনৈতিক সংগঠন তো বটেই, তারাও চেষ্টা করছেন যে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করার। তবে উৎসুক জনতার যেই ভিড়টি যে কোনো ঘটনায় আসলে বাংলাদেশকে দেখতে হয় সেটি কিন্তু এবারও রয়েছে, যার কারণে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ নিয়ন্ত্রণ করতে গিয়ে রাস্তার যেই চলাচলটুকু সেটি কিন্তু একটু হলেও ধীরগতি হয়ে যায়, যার প্রভাবটি আসলে সংযোগ সড়কের পরে প্রধান সড়কে গিয়েও পড়ে। এখানে যেই সাধারণ মানুষ তার পাশাপাশি স্বজনেরা সময়ের মতো একটু পরপর আমরা দেখতে পাচ্ছি আসছেন তার সন্তানের ছবি দিয়ে, তারা কিন্তু চিকিৎসক থেকে শুরু করে এখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং সর্বশেষ অবস্থানটুকু নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। আমরা এমনও মাকে পেয়েছি যিনি তার সন্তানের একটি ভিডিও দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই ভিডিও দেখে তারা এই হাসপাতালে এসেছেন এবং পরবর্তীতে এই হাসপাতাল থেকে কোথায় আসলে নিয়ে যাওয়া হয়েছে সেই তথ্যটি নিশ্চিত হওয়ার জন্য তারা কিন্তু গণমাধ্যমেরও সহযোগিতা নিয়েছেন। বিভিন্ন হাসপাতালে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তাদের মাধ্যমে সেই তথ্যটুকু পৌঁছে দেওয়ার যে এই শিক্ষার্থী কিংবা এই সন্তান কি আদৌ ওই হাসপাতালে আছেন কিনা। এই যে প্রক্রিয়াটি এটি কিন্তু এখানকার সাধারণ মানুষও করে যাচ্ছেন, পোস্ট দিয়ে হোক, ফোন কলে হোক, পরিচিত কারো মাধ্যমে হোক, শুধু সন্তানের সেই খবরটুকু তারা পৌঁছে দিতে যাচ্ছেন। আর যারা সন্তান হারিয়েছেন সেই বিলাপ কিংবা সেই আবেগটুকু কোনোভাবেই ভাষায় প্রকাশ করবার নয়, তাদের কান্না, তাদের এই যে হুট করে চলে যাওয়ার শূন্যতা, এই শূন্যতা আসলে কোনো দিক দিয়ে কোনোভাবেই পূরণ করবার নয়। সেই পরিবার এবং শোকাহত পরিবারের পাশে থাকার আহ্বান কিন্তু জানিয়েছেন এই যে চিকিৎসকরা থেকে শুরু করে প্রতিটি সাধারণ মানুষ। রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু হাসপাতালগুলোতে গিয়েছেন, পরিদর্শন করেছেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার জন্য নিজেদের যেই ভাবনা প্রত্যয় সেটি ব্যক্ত করেছেন। জামাতের আমির থেকে শুরু করে বিএনপির নেতাকর্মী কিংবা ছাত্রদলের নেতাকর্মী কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই আসলে প্রতিটি হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছেন, যেই চিত্রটা আমি অন্তত এই উত্তরার আধুনিক হাসপাতালে দেখেছি। এবং তারা জানিয়েছেন যে জনবহুল যেই এলাকাগুলো রয়েছে এই এলাকায় প্রশিক্ষণের কাজে ব্যবহৃত এই ধরনের দুর্ঘটনার তারা কিছুটা সমালোচনা করেছেন। একই সাথে তারা বলেছেন অভিযোগের আঙুল দিয়ে নয়, বরং এই সময়টি হাতে হাত রেখে সবাই আহত এবং নিহতের পরিবারের পাশে থাকার যেই আহ্বানটুকু তারা জানিয়েছেন। এবং প্রত্যেকের জায়গা থেকে জানানো হয়েছে যে রাজনৈতিক যেই কর্মকাণ্ডগুলো তাদের ছিল কিংবা যদি কোনো সভা সমাবেশ থেকে থাকে সেটি তারা আসলে স্থগিত করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। রাষ্ট্রীয় শোক যেহেতু রয়েছে, একই সাথে তারা আসলে নতুন করে একবার ভাবতে চায় এই দিনটিকে ঘিরে, কারণ এরকম শোকে কাতর নতুন করে বাংলাদেশ অনেক দিন পরে। এবং প্রতিটি প্রাণের কথাই কিন্তু তারা উল্লেখ করেছেন, বলেছেন যে শোকাহত পরিবারের পাশে থাকা যায় যেইভাবে প্রতিটি মানুষ চায় সেই পরিবারের পাশে থাকতে। এবং আশপাশে যারা রয়েছেন সকলকে তারা আহ্বান জানিয়েছেন যে পাশে থাকার জন্য। এবং একটি বিষয় লক্ষ্য করার মতো, এই ঘটনা ঘটবার পরবর্তী সময়ে যেই সব শিক্ষার্থীরা উদ্ধার কার্যক্রম
পরিচালনায় অংশগ্রহণ করেছেন কিংবা স্বেচ্ছাশ্রমে এই যেই জনতার ঢেউ থাকে এটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, তারাও কিন্তু সেই চিত্র দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন ভীষণভাবে। সেই ভীষণভাবে ভেঙে পড়ার পরিস্থিতির পর তারাও কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের যেই কান্না এবং বর্ণনা এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এবং তারা যেভাবে আসলে তাদের দেখা পরিস্থিতির বর্ণনা করেছেন, যে ক্লাসরুমে বসে আছেন, বিকট আওয়াজের পর তারা ভেবেছিলেন যে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নাই। সেই পরিস্থিতি থেকে নিচে নেমে এসে নিজেরই ক্যাম্পাসের অর্থাৎ নিজেরই স্কুল কিংবা কলেজের অন্য শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা নেমে পড়েন। যেহেতু এক স্কুলের ঘটনা, তাদের স্বজনরাও চলে আসে। সেই স্বজনরা যেই পরিস্থিতি আসলে দেখেছেন, যে কান্না আসলে তাদের দেখেছি, এটি কোনোভাবে আমি গণমাধ্যম কর্মী হিসেবেও আসলে কোনোভাবে এটি ভাষায় বোঝাতে পারছি না যে কী পরিস্থিতির মধ্য দিয়ে তারা গিয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এখন পর্যন্ত যে হাসপাতালগুলো রয়েছে ঘটনাস্থল সংলগ্ন, তারা কিন্তু সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিতের জন্য নিজেরা কাজ করে যাচ্ছেন। কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগের শুধু নয়, অন্যান্য যে বিভাগ রয়েছে তার বিশেষজ্ঞরাও তারা চলে এসেছেন এবং জরুরি বিভাগে সেবা দিয়েছেন। কান্নায় ভেঙে পড়েছেন বক্তব্য দেওয়ার সময় যে কি পরিস্থিতি তারা দেখেছেন। বলেছেন যে শুধু যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন যাদের, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তা নয়, এই যে এই ট্রমা কাটিয়ে উঠতে কিন্তু দীর্ঘ সময় লাগবে, এই কথাটি চিকিৎসক বলেছেন। এবং যারা 35 থেকে 75% বার্ন হয়েছেন অর্থাৎ পুড়ে গিয়েছেন, এখন বার্ন ইনস্টিটিউটে আছেন, তারাও যে সংখ্যামুক্ত নয় সেই আশঙ্কার কথাও কিন্তু চিকিৎসক জানিয়েছেন। লাইভে এখানে শুরু থেকে আমরা বক্তব্যে আমরা নামবো আমি কি বেরোবো?
যেমনটা আসলে বলছিলাম যে এই যে বিমানের যেই ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ উদ্ধারের তৎপরতা চলছে। আমরা আগে বলছিলাম যে মাইলস্টোন যে কলেজ রয়েছে, সেই কলেজের সামনে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমানের বিধ্বস্ততার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু আমরা ইতিমধ্যেই জানিয়েছিলাম। ইতিমধ্যেই আমরা জানি যে 1.5 শতাধিক আহত বিভিন্ন হসপিটালে, রাজধানীর ঢাকা মেডিকেল থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন হসপিটালে কিন্তু ইতিমধ্যে ভর্তি রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছেন প্রায় 70 জনের অধিক। সেই বার্ন ইনস্টিটিউটে যে ভর্তি যারা আহত, জি, আমি এখানে বিমানটা আসার আগে আমরা আওয়াজটা শুনতে পাচ্ছিলাম বিমানটা আসতেছে। যখন এখানে এসে বিধ্বংস হয় তখন আওয়াজটা শোনার পরে আমি বিল্ডিং এর পাশের বিল্ডিং এ নিচেছিলাম যে এখানে বিমান দুর্ঘটনা হয়েছে, আর পাশের একটা বিল্ডিং এ বিমানটি বিধ্বংস হয়। ঘটনাস্থলে যাওয়ার পরে দেখলাম যে ওইখানে বিমানটি বিধ্বংস হওয়াতে স্কুলের ভিতরে যে বাচ্চাগুলো, যে ক্লাসে যারা ছিল শিক্ষার্থীরা, অনেকজনে হইচই করছে বের হওয়ার জন্য, বাঁচার জন্য। কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিস প্লাস সেনাবাহিনী ঢোকার পরে ওনারা এখান থেকে অনেক বাচ্চাকে উদ্ধার করে। হ্যাঁ, তখন বিমানটা বিধ্বংস হওয়ার পরে তখন মেবি 1:00+ বাজে, 1:17-15 এরকম বাজে। তখন শুধু আগুন দেখা যাচ্ছে, চারপাশে ধোঁয়া আর আগুন। এর পাশ দিয়ে ফায়ার সার্ভিস কাজ করছে, ওই পাশ দিয়ে সেনাবাহিনী কাজ করছে। ভিতর থেকে বের করে নিয়ে আসতেছে অনেকে। আমি যখন দেখছি তখন মেবি 10+, 10 জন প্লাস মৃত এবং 40-50+ ওনাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওইখানে ওনাদের কিছুক্ষণ সহায়তা করলাম। তারপরে অনেকক্ষণ এখানে ছিলাম। ওইখানে আপনার 10 জন প্লাস দেখলাম মৃত, তারপরে 40-50 জন প্লাস দেখলাম মেডিকেলে নিয়ে গেছে। ওইটা 1:00টার দিকে আমি তখন ওইখানে উপস্থিত ছিলাম। তারপরে আমার নাম মোহাম্মদ শহীদুল, আমি এই ভবনটির একটা অফিসে কাজ করি। আমি ওইখানে উপস্থিত ছিলাম। আওয়াজটা শোনার সাথে সাথে কিন্তু আমি ওইখানে প্রবেশ করি। ওনার মেয়ে স্কুলে পড়ে, শোনার পরে সাথে সাথে স্কুলে আচ্ছা হ্যাঁ থাক আমার লোক দাদা এই আছে আচ্ছা, আমি সামনে মাইলস্টোন স্কুল কলেজের সামনে আমার দোকানটা, ঠিক আছে। তাই আমি 1টা বাজে যখন আমি দোকানদারি করতেছিলাম তখন দেখি যে বিকট একটা আওয়াজ হচ্ছে ভিতরে। তাই এখান থেকে গাড়ি ধরে এলে বলছে বিমান বিধ্বস্ত হয়েছে, ঠিক আছে। তো আমি সাথে সাথে দৌড়ে যাই, আমার মেয়ে ছেলে এখানে পড়ে, ঠিক আছে। তো আমি মেয়েরে খুঁজতেছিলাম, তো মেয়েরে পাওয়া গেছে। পরে দেখলাম যে আগুন জ্বলতেছে এবং বাচ্চারা খালি শরীরে কোনো জামা কাপড় নেই, মাংস নেই, মানে চামড়া পড়ে গেছে, খালি ধরেছে, কান্নাকাটি করতেছে। আমরা সহযোগিতা করছি। তাই অনেক ছেলে মেয়েরা দেখলে হসপিটালে নিয়ে যেতে সবাই সহযোগিতা করছে। এখানে পাশে আর্মি ক্যাম্প ছিল, তারা তাৎক্ষণিক 5-7 মিনিট চলে আসছে। আগুনটা অনেক বড় ছিল, মানে বিকট শব্দ হওয়ার পরে পুরো ভবনটায় আগুন লেগে যায় আর কি। বিকট শব্দ হয়েছে, অনেক বিকট শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আগুন লেগে যায়, পরে বাচ্চারা আটকা পড়ে। পরে সে তাৎক্ষণিক সেনাবাহিনী আইসা ধরেন আপনার এই যে তাকে বাচ্চাকে উদ্ধার করে, সবাইকে উদ্ধার করছে। তাৎক্ষণিক সেনাবাহিনী 5 মিনিটের ভিতরে চলে আসছে। আমার নাম মোহাম্মদ সাগর। হ্যাঁ, আমি সামনে গেটের সামনে দোকানটা ছিল, আমার ছেলে মেয়ে এখানেই পড়ে। আমি প্রথমে ছিলাম। ভাই, আমি সকালবেলা যখন এসে দোকান খুঁজি, খোলার পরে 9টা 10টা 11টার দিকে দোকান চলা অবস্থায় বিকট শব্দ শুনছি। এই বিকট শব্দ শোনার সাথে সাথে বাইরের দিকে তাকাইলাম, নেমে দেখি কি শব্দ কি। তখন অনেকে বলছে বোমা পড়ছে, অনেকে বলছে যে কি জানি সমস্যা হয়েছে। তখন একটু পরেই শব্দ পাইলাম যে মাইলস্টোনের ভিতরে বোমা পড়ছে। হ্যাঁ, তখন আমরা সাথে সাথে বের হইলাম, দোকান বন্ধ করে বের হইয়া দৌড়ে গেলাম। সেনাবাহিনীর সাথে সাথে আসলো, ফায়ার সার্ভিসও আসলো, যাই দেখি যে আগুন জ্বলতেছে।
হ্যাঁ, তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলছে যে বিমান বাস্ট হয়েছে। এই বিমান বাস্ট হওয়ার সাথে সাথে মাইলস্টোনের ভিতরে ঢুকে গেছে, ওখানে আগুন জ্বলতেছে। তারপর ফায়ার সার্ভিসের এবং সেনাবাহিনীর লোকেরা আপ্রাণভাবে উদ্ধার করার চেষ্টা করতেছে এবং ফায়ার সার্ভিসওয়ালারা পানি আগুন নিভানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং মাইলস্টোনের ছাত্রছাত্রী অনেক আহত নিহত হয়েছে। হ্যাঁ, বিকট শব্দ হয়েছে, যেরকম বোমা বিশাল আকারের শব্দ হয়েছে। হ্যাঁ, পরিস্থিতি যাই দেখি যে খুবই খারাপ, আমরা কাছে যাইতে পারিনি, আমরা দূরে গুনে দেখছি। হ্যাঁ, তারপরে যতটুকু নিকটস্থ গেছি, যাওয়ার পরে দেখি যে আগুন জ্বলতেছে এবং অনেক ছেলে মেয়েদের বের করতে আছে, তারা পুড়ে গেছে আগুনে, উলঙ্গ অবস্থা এবং আগুনে জ্বলে গেছে। হ্যাঁ, ভবনের ভিতরে ঢুকে গেছে, নিচতলায় ঢুকে গেছে, আগুন উপর তমাতে উঠে গেছে, চতুর্দিকে আগুন ছড়াই গেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিসওয়ালারা সাথে সাথে যাইয়া আগুন নিবানোর চেষ্টা করতেছে। বিমান বাহিনী দোতলা এবং নিচতলা থেকে ছাত্রছাত্রী বের করার চেষ্টা করতেছে। অনেকে পুড়ে গেছে, অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। হ্যাঁ, আপ্রাণভাবে তারা চেষ্টা করছে উঠানোর জন্য যতটুকু সম্ভব। তারপর চতুর্দিক থেকে লোকজন আইসে আপ্রাণভাবে ওইটা আগুন নিবানোর জন্য এবং ছেলে মেয়েদের উদ্ধারের জন্য চেষ্টা করছে। বিমান ভিতরে ঢুকে গেছে, বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ভবনের দোতলা ভবন নিচতলা ঢুকে গেছে। হ্যাঁ, নিচতলা ঢুকে গেছে, ঢুকা অবস্থা এখনো আছে। এইটাই আমরা দেখছি। দেখার পরে অনেক লোকজন জড়ো হয়েছে, জড়ো হওয়ার পরে সবাই আপ্রাণভাবে উদ্ধার করার চেষ্টা করছে। হ্যাঁ, এইটাই। পুরা গেছে, মারা গেছে। স্টুডেন্টরা তো এই দিকটা বলছে, স্টুডেন্টদের যাইতে দেয় না। সেইখানে যাদের যেতাম কি ভাই ধরে রাখবো প্রেম নাকি? Thank you.
কম্পিউটার মিছিলে
সবাই নাকি উঠতে পারে, ও উঠতে পারতেছে না, এটা হলো যাইস না। আপনাদের জন্য এসে এখানে দেখুন করে যায়। এগুলো দেখেন
দুইটাই, ওইটা কোনটা দেখাবো, উজ্জ্বল তৎপরতা নাকি বাইরের দৃশ্য? হ্যালো 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 চেক হ্যালো। ওটা দেখেন, ওটা যেমনটা দেখছেন, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে সারা এই যে বেলা 11টার পরের থেকেই মূলত ঘটার পর থেকেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটার পর থেকেই যে উদ্ধারকারী থেকে শুরু করে যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, স্বেচ্ছাসেবী রয়েছেন, সকলে যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা আছি বার্ন ইনস্টিটিউটের সামনে, জরুরি বিভাগের সামনে। এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা সহ বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ, এবং এখানে আছেন স্বেচ্ছাসেবক দল, মানে স্বেচ্ছাসেবক যারা আছেন, স্বেচ্ছায় কাজ করছেন, তারা এখানে আছেন। বিএমপি ট্রাফিক সহায়তাকারী আছেন এখানে। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, এখানে আছেন আনসার বিডিবি। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এখনো যারা আহত হয়েছেন বিমান বিধ্বস্তে হয়ে, এবং তাদের স্বজন সহ সবাই এখানে আছেন। অনেকেই রক্তর জন্যে আকুল আবেদন করছেন। দর্শক, আমরা এখন আছি বার্ন ইনস্টিটিউটের যে হাসপাতালটা আছে, সেই হাসপাতালের সামনে আছি, জরুরি বিভাগের সামনে। এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ ভিড় জমিয়েছেন, এবং যারা আহত হয়েছেন তাদের স্বজনরাও এসেছেন এখানে। দর্শক, আমরা আপনাদেরকে সর্বশেষ এখন বার্ন ইনস্টিটিউটের যে অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি। একটু কথা বলেন। আচ্ছা, আপনি দাঁড়িয়েছেন একটি প্ল্যাকার্ড নিয়ে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা ওনার সাথে একটু কথা বলবো, একটু বলেন। আমাদের এখানে ব্লাড ডোনার হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। বিশেষ করে আমাদের ও নেগেটিভ বা নেগেটিভ যত ব্লাডের প্রয়োজন, এই সংখ্যাটা আমাদের বেশি। এই মুহূর্তে যারা আপনার ব্লাড সংকটে আছে আমরা, তো নেগেটিভ যারা আছেন তারা দ্রুত চলে আসুন। একদিক দিয়ে ঘোষণা দেখা যাচ্ছে যে ব্লাড লাগবে না, কিন্তু আপনারা বলছেন লাগবে। এটা আসলে একটু বুঝিয়ে বলেন। এটা হচ্ছে আমাদের ভিতর থেকে যখন আপনি জানানো হচ্ছে ব্লাড লাগবে, তখন আমরা এখান থেকে প্রসেসিং করে পাঠানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের না জানানো হয় যে ব্লাড লাগবে না, এতক্ষণ পর্যন্ত আমরা ডোনেট করতে থাকবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা এখানে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছেন উৎসুক যে জনতা আছে তারা ভিড় জমিয়েছেন এই হাসপাতালের সামনে। আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা। দর্শক, উত্তরার যে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় 51 জনেরও বেশি আহত এই বার্ন হাসপাতালে এসেছেন, এবং আপনারা ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রক্ত সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী সবাই আসছেন রক্ত দিতে, অনেকেই আসছেন, এবং এই স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলা। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তদান করা হচ্ছে। দর্শক, আমরা এখানে একজনের সাথে কথা বলবো। আপনারা রক্ত নিয়ে আজকে আসছেন, একটু বলেন আপনার সর্বশেষ অবস্থা। আসসালামু আলাইকুম, আমি শাহিদ বিশ্বাস, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ঢাকা বিভাগীয় ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক। আসলে আমরা কেরানীগঞ্জের মিটফোর্ডের পেছনে একটি প্রতিষ্ঠানে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করছিলাম। সেখানে প্রতিষ্ঠানের আমরা শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছিলাম। এমন পরিস্থিতি আমার কাছে খবর আসে যে আমাদের উত্তরার মাইলস্টোন কলেজের একটি যুদ্ধ বিমান, একটি ট্রেনিং চলাকালীন একটি বিমান বিধ্বস্ত হয়।
তার খবর পেয়ে ছুটে আমরা এখানে ছুটে আসি আমাদের ক্যাম্পেইনের মালামাল নিয়ে। যারা ব্লাড গ্রুপ জানেন না তাদের ব্লাড গ্রুপ আমরা এখানে নির্ণয় করে দিচ্ছি। ইতিমধ্যে 200-র অধিক মানুষের রক্তের গ্রুপ আমরা নির্ণয় করে দিয়েছি এবং আমাদের ভলেন্টিয়াররা বিভিন্নভাবে রাস্তা ক্লিয়ার করার কাজ করতেছেন। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ভলেন্টিয়াররা রাস্তা ক্লিয়ার করার কাজ করতেছেন, প্লাস তারা হচ্ছে সংগ্রহ করতেছেন, তারা হচ্ছে ডোনার সংগ্রহ করতেছেন। যারা এমার্জেন্সি মুহূর্তে যখনই রক্তের প্রয়োজন হয় তখন যেন আমাদের কাছে জানাতে পারে এবং আমাদেরকে জানাইলে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা যেন ডোনার দিতে পারি। ইতিমধ্যে হসপিটাল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা রাত 8টার পরে লিস্ট দিবেন যে কোন গ্রুপের ব্লাড গ্রুপ কত নাম্বার ওয়ার্ডে বা কত ব্যাগ প্রয়োজন। 8টার পর থেকে আমরা আমাদের এই কার্যক্রম চলমান রাখবো। তার পাশাপাশি আমরা যে ডোনার সংগ্রহ করছি তাদেরকে কল দিয়ে হসপিটালে নিয়ে এসে তাদেরকে ডোনেট করাবো এবং সর্বোচ্চ চেষ্টা করব সকল মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আপনারা গ্রুপ নির্ণয় করে রক্তের ডোনেট করেছেন এবং এখন আপনাদের এখানে কতজনের রক্ত নিয়েছেন বা এখন পর্যন্ত কি অবস্থা? ইতিমধ্যে আমরা 1.5 শতাধিক ডোনার কালেক্ট করছি যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা এটি বাদেও আমরা 200-র বেশি মানুষের নতুন মানে যারা রক্তের গ্রুপ জানতো না তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেছি এবং তাদেরটা সংগ্রহ করছি। মানে ইতিমধ্যে আমরা মোটামুটি 4 শতাধিক ডোনার কালেক্ট করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ইতিমধ্যে একজনের সাথে কথা বলেছি, তিনি বলে গিয়েছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং রক্ত। দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি তারা এখন চেকিং করে দেখছে এবং রক্তের গ্রুপ যারা জানে না তারা এখানে রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তের দেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলবো যে কি অবস্থা সর্বশেষ। আলহামদুলিল্লাহ, এখানে তো আমাদের পর্যটক ডোনার রেডি আছে। এখন হসপিটালের ভিতরে আমরা ঢুকতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হসপিটাল পরিবার অনেক শান্ত ভালো আছে বর্তমানে। আচ্ছা, এই যে এত মানুষ আসছে এটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো দুর্ভোগ বা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আলহামদুলিল্লাহ এরকম কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমাদের সবাই ভলান্টারি হিসাবে সবাই কাজ করতেছি। বর্তমানে আমাদের বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি যেন একটা দুর্ঘটনার কারণে সবাই এগিয়ে আসছে রক্ত দেওয়ার জন্য, যে বলার বাইরে। এখানে প্রত্যেকটা রেডি ডোনার হিসাবে আছে, যাতে এমার্জেন্সি ব্লাড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্লাড দিতে সক্ষম। অনেকেই দেখা যাচ্ছে ভিতর থেকে বা যারা মাইক দিয়ে বলছে যে রক্ত লাগবে না এখন, আবার আপনারা বলছেন লাগবে বা প্লেকার্ড দেখতে পাচ্ছি আমরা। এটা নিয়ে আপনারা কি বলবেন? কনফিউজ হয়ে যাচ্ছে অনেক মানুষ। এখানে যারা মাইক থেকে এখন ব্লাড নিতেছে না, সেক্ষেত্রে আমাদের যারা ব্লাড দিতে ইচ্ছুক তাদের ফোন নাম্বার আমরা কানেক্ট করে রাখি, যদি এমার্জেন্সি সিচুয়েশনে ফোন দিয়ে থেকে ব্লাড ম্যানেজ করব। আর বিশেষ করে আজকের যে এই সিচুয়েশন, এক্ষেত্রে না আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, প্রত্যেকটা ঘরে ঘরে রক্ত, আপনি এমার্জেন্সি কোনো সিচুয়েশনে সিজার অথবা দুর্ঘটনার সময় আমরা ব্লাড দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটিতে কার্যক্রম চলতেছে ব্লাড নিয়ে। সেক্ষেত্রে আমরা ডোনার যে লিস্ট তৈরি করে রাখছি, যদি কোনো সিচুয়েশন হয় তাহলে আমরা ব্লাড দিতে প্রস্তুত। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে এখানে তারা ব্লাড গ্রুপ নির্ণয় করে তারা রক্তের দিচ্ছেন, নির্ণয় করছেন এবং দর্শক আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা আরেকজন এই যে কাজ করছেন তাদের আরেকজনের সাথে কথা বলবো, তিনি কি সর্বশেষ বলেন আমরা জেনে। আচ্ছা আপু, সর্বশেষ আপডেটটা একটু জানান। আমাদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং চলতেছে, ডোনার কালেক্ট করা হচ্ছে। যদি লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পাবে। আমরা চেষ্টা করব মানে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে বার্ন ইনস্টিটিউটের যে সামনে যে যারা রক্তের গ্রুপ নির্ণয় করছেন বন্ধুমহল নামে, তারা রক্তের গ্রুপ নির্ণয় করে রাখছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছে। ভাই ভাই দর্শক, আপনাদেরকে যা বলছিলাম যে
দর্শক কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স বা গাড়িগুলো আসছে, রোগী নিয়ে গাড়িগুলো আসছে এবং এখানে ভলান্টিয়ার যারা আছে তারা কন্ট্রোল করার চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটার পরে একটা অ্যাম্বুলেন্স বার্ন ইনস্টিটিউটের দিকে আসছে। দর্শক আমরা আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ভিতর থেকে নির্দেশ আসছে যে ব্লাড লাগবে না, আবার ব্লাড ডোনেট করা হচ্ছে। অনেকেই কনফিউজড আছেন যে আসলে ব্লাড লাগবে কি লাগবে না। একদিক থেকে বলা হচ্ছে যে ব্লাড লাগবে, আর একদিক থেকে যে বলা হচ্ছে যে ব্লাড লাগবে না। কিন্তু আমরা যা জানতে পেরেছি যে ব্লাড লাগবে, কিন্তু এই মুহূর্তে ব্লাড লাগবে না, কিন্তু ব্লাড গ্রুপ নাম দিয়ে যাচ্ছেন কার কোন গ্রুপ আছে এবং সেই অনুযায়ী তাদেরকে ফোন দিয়ে ব্লাডের জন্য জানানো হবে। উৎসুক জনতা এসে ভিড় জমিয়েছেন এবং অনেকে স্বজনরাও আছেন এখানে, ভর্তি হয়েছেন এই বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এবং আশঙ্কাজনক অনেকেই আছে রোগী। আমরা বার্ন ইনস্টিটিউটের একজন পরিচালকের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন 51 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত এর চেয়ে বেশি বলে আশঙ্কা বলে দাবি করছেন অনেকেই। আচ্ছা, একটু বলেন তো কি বলতে চাচ্ছিলেন? না, এখন যে অবস্থাটা হয়েছে দেশের ভাই, এটা তো শুধু একটা দুর্ঘটনা বললে হবে না। এই জায়গার মধ্যে আপনি দেখেন যে বিমানটা দুর্ঘটনা ঘটছে, এটা কোথায় উড়ানোর কথা ছিল? একটা প্রশিক্ষণ বিমান কি ঢাকা শহরে এই এতগুলো বিল্ডিং এর উপর দিয়ে উঠতে পারে? আপনি বলেন। এই জায়গার মধ্যে যে বিমানটা দুর্ঘটনা ঘটছে, এটা কিন্তু অনেক পুরানো একটা বিমান, এটা দিয়ে আসলে প্রশিক্ষণ হয় না। যে সমস্যাটা দেশের মধ্যে হইতেছে, দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গেছে। এই দুর্নীতির কারণে একটা ভালো একটা বিমান না, একটা প্রশিক্ষণের জন্য এই একটা স্কুলের উপর দিয়া বা একটা শহরের উপর দিয়া কিন্তু বিমান উঠতে পারে না। প্রশিক্ষণের জন্য আপনি চড় এলাকায় যান, আপনি বাহিরে যান, এইভাবে কিন্তু দেশের চলতে পারে না। এটা দুর্ঘটনা বললে ভুল, এটা একটা এটাকে বলতে হবে দুর্নীতি, এটা বলতে হবে দেশের উপর একটা নির্যাতন। আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করতেছি, এমন একটা জায়গার মধ্যে আছি যে জায়গার মধ্যে প্রতিনিয়ত আমরা বিপদের মধ্যে আছি। কখন যে কি হইতেছে, এখন যে কোন ঘটনার সামনে ঘটবে, হয়তো আমরা এই ইস্যুটাও ভুলে যেতে পারি। 2টা দিন পরেই দেখবেন নতুন আরেকটা ইস্যু চলে আসছে, এটা আমরা ভুলে যাবো। আরেকটা ইস্যুর জন্য আমরা আবার কান্না করবো। এইভাবে চলতে পারে না। দেশ একটা ভালো অবস্থানে যেতে হবে। যে একটা দেশের মধ্যে অবস্থা চলতেছে, এই মনে করেন আপনার এই যে সমস্যাটা হইলো, এই যে দুর্ঘটনাটা ঘটলো, এটা কি শুধুমাত্র একটা দুর্ঘটনা? আপনারা বলেন এটা কি শুধুমাত্র একটা দুর্ঘটনা? এই যে বিমানটা দুর্ঘটনা ঘটছে, এটা কি নতুন কোনো বিমান? এটা কি প্রশিক্ষণের যোগ্য? এটা অবশ্যই অযোগ্য একটা বিমান। এটা একটা ডেট এক্সপায়ার একটা বিমান। এইভাবে হয় না ভাই দেশে। তো কিভাবে জানেন এটা ডেট ওভার একটি বিমান? ভাই বুঝতে পারি না কথাটা। আপনি যে এক্সপ্রেস বলছেন যে ডেট ওভার একটি বিমান, এটা কিভাবে আপনি বুঝলেন? এটা আমি কিছুক্ষণ আগেও 60 বছর আগের বিমান, আমি কিছুক্ষণ আগেও আমি এটা একটা রিপোর্টে দেখলাম, শুনলাম, এই বিষয়ে জানলাম ভাই। ভিডিওগুলো দেখতেছি ভাই, চোখের পানি আসতেছে, বুঝছেন? মুখ দিয়ে কথা আসে না ভাই। ওই তো বলতে পারতেছি না, আমার মনের যে আবেগটা আমি বলতে পারতেছি না। এটা পুরানো একটা বিমান। এই যে শুনছিলাম কত 1975 সালের দিকে বিমান হইতে পারে এটা সম্ভবত। এই পুরানো একটা বিমান দিয়ে কি প্রশিক্ষণ হয়? আপনি বলেন এটা কি হয়? দেশ চলে এইভাবে? এটা কি আর শুধু দুর্ঘটনা বলবেন? এটা একটা দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গেছে। একটা ভালো বিমান নাই প্রশিক্ষণের জন্য। আর ঢাকা শহরের উপর দিয়ে কি একটা প্রশিক্ষণ বিমান চলতে পারে? আপনি যান চর অঞ্চলে যান, বাহিরের অঞ্চলে যান, ওই জায়গায় গিয়ে প্রশিক্ষণ করেন। কোনো সিকিউরিটি নাই দেশের ভাই, কোনো সিকিউরিটি নাই। আজকে আসি কালকে নাই, কোনো সিকিউরিটি নাই ভাই। আর কিছু বলার নাই ভাই।
জি, আপনার পরিচয়টা বলুন। ভাই আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি এখানে থাকি, এই পাশেই থাকি। জি, দর্শক আমরা একজন বললেন, উনি আসলে ওনার দুঃখ খুব প্রকাশ করেছেন যে অনেক আগের, প্রায় 60 বছর আগের যে বিমানটা, এটা আসলে এইভাবে উড়ানোটা ঠিক হয় নাই এই জায়গায়, তারা উনি বলছেন এবং উনার খুব প্রকাশ করার চেষ্টা করছেন এবং আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি। দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি বলেন, আপনি একটু আগে ওনার সাথে কথা বলছিলেন, কি অবস্থা বলেন? কি বিষয়? এই বিষয়ে আজকের যে ঘটনাটা ঘটলো, আজকের ঘটনায় নিহত হয়েছে প্রায় 16 জন বলছে মিডিয়া, কিন্তু নিহত হয়েছে প্রায় আপনার 60 থেকে 65 জন স্টুডেন্ট। কারণ এটা স্কুলের যে ভবন আছে, ভবন ভেদ করে ঢুকে গেছে, অনেক স্টুডেন্ট মারা গেছে, এটা নিউজে বলতেছে না, আর পুড়ে গেছে। আমি নিজের চোখে মাইলস্টোন থেকে এখানে আসছি, আমার একটা ফ্রেন্ড আছে, ওর ছোট ভাই এখানে ভর্তি আছে এখন। এক রুমের ভিতরে 45 জন স্পট ডেড, অন দ্য স্পট 45 জন, পুইরা কিচ্ছু নাই, চোখ টোক সব বাইরে গেছে, এরকম অবস্থা হয়েছে। এখন অনেক ভর্তি আছে স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট। যে বললেন যে আগুন লাগছে হচ্ছে ক্লাস আপনার 4 থেকে 8 পর্যন্ত এই সেকশনে 4তলা ভবনে এই যা আঘাত করে, ওই পরে ব্লাস্টে আগুন ধরে যায়, আগুনটা ছড়ায় যায়, অনেক আগুন লাগছে। আপনি যে বললেন 60 থেকে 65 জন মৃত্যু হয়েছে, কিভাবে আপনি বুঝলেন? ক্লাসেই তো স্টুডেন্ট থাকে মনে করে প্রায় 60 থেকে 65 জন, এরকম 3টা কক্ষে আগুন লাগছে। অনেকে বেরোতে পারছে, বড়রা, ছোটরা বেরোতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে, অনেক মাংস ঘইলা বয়ে খালি হাড্ডি দেখা গেছে, আমি নিজের চোখে হাড্ডি দেখছি। আর কি বলবো আপনাদের? সরকারকে কিছু বলবেন এটা নিয়ে? সরকার কি বলবো, এটা তো আপনার বাংলাদেশ এয়ারলাইন্স, এটা অবহেলা, প্রশিক্ষণ ভালো মতো প্রশিক্ষিত পাইলট নাই, যার কারণে এই দুর্ঘটনা আমরা মেনে নিতে পারি না। এটা অনেক নিহত হচ্ছে, অনেক বাচ্চা, অনেক স্টুডেন্ট, দেশে অনেক মুখ উজ্জ্বল করবে এরকম ভবিষ্যৎ বাণী যত স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট মারা গেছে। মাইলস্টোনে ভালো একটা স্কুল, ভালো একটা প্রতিষ্ঠান। আর আমরা চাই যাতে ঢাকা শহরে যাতে কি বলতে চাচ্ছেন? না আমরা এতটুকুই চাই, ঢাকা শহরে এত জমজমাট একটা এলাকা, এখানে প্রশিক্ষণ না দেওয়াই ভালো। প্রশিক্ষণের জন্য ভালো একটা এয়ারপোর্ট করা হোক, নদী মানে সাগরের পাশে, যাতে। দর্শক আমরা দেখাচ্ছিলাম যে আজকের সর্বশেষ বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত একটার পর একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং দর্শক উৎসুক জনতার মধ্য থেকে অনেকেই বা স্টুডেন্ট, তারা অনেক ক্ষোভ প্রকাশ করছেন এই আজকের এই ঘটনা নিয়ে, এবং অনেকেই বলছেন যে এটা অবহেলিত একটা অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। দর্শক আমরা আজকে এই মুহূর্তে আছি, আপনাদের সাথে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। দর্শক আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন এখনো উৎসুক জনতার ভিড় জমে আছে এই এলাকায়। এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন পর্যন্ত রক্তদানের যে কার্যক্রম, রক্তদানের কার্যক্রম চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরেকটি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছে এবং যাচ্ছে। ভাই একটু কথা বলেন। কিছু কথা কইবেন, পাবলিক না কিছু কথা কন, এটা ভালো লাগে মানুষের। দর্শক আমরা একজন স্কাউটের ভাই, ওনার সাথে কথা বলবো। উনি আজকে আপনারা দেখতে পাচ্ছি অনেক কাজ করছেন এবং দায়িত্ব পালন করছেন, সর্বশেষ কি অবস্থা বলেন? সর্বশেষ অবস্থা ভাই, সবচেয়ে বড় সমস্যা হলো আপনার এই জায়গায় হলো পাবলিক, সবচেয়ে বড় সমস্যা। পাবলিককে আমাদের ইউজ পরিমাণ ডিস্টার্ব করছে। এমন মানুষ আমরা দেখছি যাদের কাজ হলো এখন ভিডিও করবে, বাসায় যাবে, সেই ভিডিওতে একটা স্যাড সং লাগিয়ে পোস্ট করবে, এটা তাদের কাজ। ম্যাক্সিমাম কোনো কাজে আসে নাই, শুধু জাস্ট ভিডিও করার জন্য আসছে। আমরা এখানে স্কাউট, বিএনসিসি, তারপর আর্মি, তারপর আরো অনেক সংস্থা কাজ করছে, কিন্তু
এই পাবলিক কন্ট্রোল কোনো মতে সম্ভব হচ্ছে না। তো আপনার কাছে অনুরোধ, পাবলিক যারা আছেন যাদের কোনো কাজ নেই তারা কষ্ট করে বাসায় আপনাদের বাসায় চলে যান, আর যাদের বাসায় যে দোয়া করেন ইনশাল্লাহ কাজে লাগবে, কিন্তু এখানে এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো লাভ নেই। এটাই আমাদের কথা। দর্শক, আমরা একজন স্কাউটের একজন দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এখানে দর্শক, আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো লাইন ধরে রক্তর গ্রুপ নির্ণয় করে ডোনেট করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ নির্ণয় করে এবং রক্ত নাম ঠিকানা রেখে দিচ্ছেন। যখন লাগবে তাদেরকে ফোন দিয়ে রক্তের জন্য আহ্বান জানাবেন। আমার নাম্বারটা বলে দিচ্ছি, 0197779369990। এটাতে যোগাযোগ করে অবশ্যই আসবেন। নেগেটিভ ব্লাড প্রচুর দরকার, এবি নেগেটিভ। দর্শক, তিনি আমরা কথা বলার চেষ্টা করছি এবং উনি কি বলছেন যে এখন রক্ত লাগবে না, কিন্তু ভাই যাও না কে দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যেমনটা। দর্শক, আরেকটা অ্যাম্বুলেন্স আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটার পরে একটা অ্যাম্বুলেন্স আসছে এবং রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। F7 ফাইটার এয়ারক্রাফট আনুমানিক 1টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। এই দুতলা ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস, এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ক্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমাদের 6টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে। এগুলি হিসাবটা চলমান আছে, যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে। এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাবও এখানে উপস্থিত ছিল।
আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো। আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে, তবে আনুমানিক এটা 50-এর উপরে হবে। এই যে আহতদের কথাই বলছি, আহত উদ্ধার, নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 19, আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটে এবং অন্য জায়গায়ও থাকতে পারে, আমরা খোঁজ খবর করছি। 50-এর উপরে হবে, এটা ফাইনাল ফিগারটা আমরা যখন চূড়ান্তভাবে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি তখন আমরা এটা বলতে পারবো। আমাদের এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি এসেছিলেন, উনি দেখে গিয়েছেন। এই ছিল আজকে এখন পর্যন্ত আপনাদেরকে দেওয়ার মতো সংবাদ। এটা একটি দুঃখজনক ঘটনা। আমরা এটার জন্য আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি। সবাই মিলে সহযোগিতা করেছে, ভলান্টিয়াররা সহযোগিতা করেছে, স্থানীয় স্কুল কলেজ প্রশাসন সহযোগিতা করছে। সবার মাধ্যমে আমরা কাজটা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে এসেছি। যারা নিহত এখনো তাদের পরিচয় আমরা জানতে পারি, সময় লাগবে।